আচ্ছা দেখো তো আজকে নিউ ব্যাচে আমরা কনস্টিটিউশনের একদম বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। তো বেসিক জিনিস নিয়ে আলোচনা করার সময় প্রথমত আমাদের কিছু কিছু জিনিস একটু মাথার মধ্যে রাখতে হবে। কি কি? প্রথমত যে কনস্টিটিউশন বা সংবিধান যে চ্যাপ্টারটা, কনস্টিটিউশন অফ ভারত, ভারতের সংবিধান বা সংবিধান চ্যাপ্টারটা যখন পড়বো বা এটা কি, তো প্রত্যেক দেশের ক্ষেত্রে সংবিধান থাকাটা কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে? এবার সব দেশের ক্ষেত্রেই যে সংবিধান রয়েছে এরকম ব্যাপার নয়। সব দেশের সংবিধান একই রকমের সেটাও ব্যাপার নয়। এবার এই সংবিধানের যে কনসেপ্ট বা সংবিধানের যে ধারণা সেটা বহু প্রাচীন সময় থেকে এসেছে। সংবিধান গঠনের পিছনে সবথেকে বড় অবদান যে ঘটনাটাকে আমরা বলি সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। ঠিক আছে? ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লবের ফলে কিন্তু কি হয়েছিল? সংবিধান গঠিত হয়েছিল। এক কথায় আমরা বলতে পারি ফরাসি বিপ্লবের ফলে কি হয়েছিল? পৃথিবীর মানুষরা মানে একদম অল ওভার ওয়ার্ল্ড এর মানুষরা ১ম ফিল করেছিল যে ডেমোক্রেসি বা গণতন্ত্রের একটা প্রয়োজনীয়তা রয়েছে। এর আগে কি হতো? ফরাসি বিপ্লবের পূর্বে কি ছিল? অটোক্রেসি। অর্থাৎ যেটাকে আমরা ভালো ভাষায় বলে থাকি কি রাজতন্ত্র। অর্থাৎ ১ম থেকে ভারতে একদম প্রাচীন ভারত থেকে মধ্য ভারত থেকে কি ছিল? রাজতন্ত্র। এটাকে আমরা অটোক্রেসি বলে থাকি। রাজতন্ত্র কথার অর্থ কি? যে রাজা যা ডিসাইড করবে, রাজা বা রানী, যেটাকে আমরা কিং বা কুইন যা হবে, সে যা ডিসাইড করবে সেই অনুযায়ী কি হবে? শাসন হবে। এটা রাজতন্ত্র ছিল। পরবর্তীকালে কি দেখলাম? যে বিভিন্ন রকম ঘটনা, যে জনগণদের উপর অত্যাচারের কারণে, পিপলদের উপর অত্যাচারের কারণে এই রাজতন্ত্র পরিবর্তিত হয়ে কি হলো? গণতন্ত্রে পরিণত হয়েছিল। তার পেছনে একটা বড় কারণ ছিল ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের পরে আমেরিকার স্বাধীনতা বিপ্লব, তারপর রুশ বিপ্লব, এরকম প্রচুর ঘটনা ছিল। যেই ঘটনাটা কি করেছিল? আমাদের গণতন্ত্র গঠনে সাহায্য করেছিল। তারই পরিপ্রেক্ষিতে গঠিত হয়েছিল বিভিন্ন দেশের সংবিধান। এবার সংবিধান যে রয়েছে, কনস্টিটিউশন যে রয়েছে, কনস্টিটিউশন বা সংবিধানকে আমরা বলে থাকি যেকোনো দেশের হাইয়েস্ট ল বুক। খুব ভালো করে জিনিসগুলো একটু বুঝবে। হাইয়েস্ট ল বুক বলা হয়। ল বুক মানে কি? আইনের বই। ল মানে আইন। সবচেয়ে উচ্চতর আইনের বই হিসেবে আমরা কনসিডার করে থাকি। অর্থাৎ যেই বইয়ে যে আইনগুলো লেখা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ। তার মানে কি সংবিধানেই সমস্ত আইন রয়েছে? নিশ্চয়ই না। যদি সেটাই হতো তাহলে আমাদের আইপিসি কি? ইন্ডিয়ান পেনাল কোড কি? আইপিসি। আইপিসি তে নিশ্চয়ই সমস্ত আইন সম্পর্কে বলা হয়েছে। এখন যদিও আইপিসি পরিবর্তন করে ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে। তো সেটা কার্যকরী হয়নি এখনো। খুব ইলেকশনের পরেই হয়ে যাবে। সে কথা আমি ডিসকাস করছি না। তো আইপিসির মধ্যে আইপিসি বেসিক্যালি আমাদের আইনের সাথে ডিল করে। কিন্তু ভারতীয় সংবিধানে যে আইনগুলোর কথা বলা হয়েছে, কোন আইন তার উপরে যেতে পারে না। ঠিক আছে? সেই কারণে কনস্টিটিউশনকে বলা হয় হাইয়েস্ট ল বুক অফ হাইয়েস্ট ল বুক। সবচেয়ে বড় আইন বলা হয় সংবিধানকে। এবার আমাদের যে এবার সংবিধান, সব দেশের সংবিধান একই রকমের হয় না। সংবিধান কি হয়? ২ ধরনের সংবিধান আমরা দেখতে পাই। কিছু কিছু সংবিধান হয় লিখিত সংবিধান, রিটেন কনস্টিটিউশন। লিখিত সংবিধান বা রিটেন কনস্টিটিউশন। অর্থাৎ সেই দেশে কি হবে? এই সংবিধানের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো হবে, সেই বৈশিষ্ট্যগুলো লিখিত অবস্থায় থাকবে। মানে তার মধ্যে লেখা থাকবে যে পাওয়ার কার হাতে দেওয়া আছে, নির্বাচন কিভাবে হবে, কোর্ট কিভাবে কাজ করবে, সেগুলো সম্পর্কে বর্ণনা লিখিত সংবিধানে রয়েছে। আরেকটা হয় কি? অলিখিত সংবিধান, যেটাকে আমরা বলি আনরিটেন কনস্টিটিউশন। অলিখিত যেটাকে আমরা বলি আনরিটেন কনস্টিটিউশন। অর্থাৎ সেখানে কিছু লেখা থাকবে না। সেই দেশের সংবিধানে কিছু লিখিত থাকবে না। কি হবে? সেই দেশের বিভিন্ন যে আচার-আচরণ বা বিভিন্ন ধরনের যে মানে ট্র্যাডিশন বা বিভিন্ন ধরনের যে রাষ্ট্রের বৈশিষ্ট্য, সেগুলোর ভিত্তিতে সেই দেশের সংবিধান লেখা হবে। তাহলে লিখিত সংবিধানের যদি আমরা উদাহরণ বলি, সবচেয়ে ১ম লিখিত সংবিধান হয়েছিল আমেরিকাতে। ঠিক আছে? আমেরিকার যে সংবিধান সেটা ছিল সবচেয়ে ১ম সংবিধান এবং ১ম লিখিত সংবিধান। আমেরিকান সংবিধান পৃথিবীর ১ম লিখিত সংবিধান এবং পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম সংবিধান। সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের। ঠিক আছে? এরপর আমাদের যদি বলা হয় ভারতের সংবিধানও কিন্তু একটা লিখিত সংবিধানের উদাহরণ।
তো ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান। সবথেকে বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে ইন্ডিয়া। ভারতের সবচেয়ে মানে ভারতের সংবিধান পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান। আর অলিখিত সংবিধানের উদাহরণ কি? আমাদের ব্রিটেন, যেটাকে আমরা বলি ইউকে। যদিও ইউকে আর ব্রিটেনের মধ্যে পার্থক্য রয়েছে, একই জিনিস নয়। তো ইউকে বলতে ইউনাইটেড কিংডম বলা হয়, ঠিক আছে? আর আমেরিকা বলতে, যেটাকে আমরা ইউএসএ বলি, ইউএসএও কিন্তু শুধুমাত্র কোনো একটা দেশ নয়, সেগুলো ফেডারেশন কনফেডারেশনের মধ্যে পড়ে। যাই হোক, সেসব কথা আমি এই মুহূর্তে ডিসকাস করছি না। আমরা জেনারেলি দেখবো যে ব্রিটেন বা ইউকের কনস্টিটিউশন হচ্ছে আনব্রিটেন কনস্টিটিউশন। এটা হচ্ছে আমাদের প্রথমত যে একটা বেসিক কথাবার্তা। বলো, এই যতটা আমি কথাবার্তা বললাম, এতটা পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার কিনা? এতটা পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। কারো কোনো প্রশ্ন? যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করবে। সবসময় প্রশ্ন জিজ্ঞেস করার স্বাধীনতা প্রত্যেকের রয়েছে। Okay. এবার এই যে সংবিধান, যে প্রত্যেক দেশের যেরকম সংবিধান আছে, ভারতেরও জন্যেও যে একটা সংবিধানের প্রয়োজনীয়তা রয়েছে, সেই সংবিধানের প্রথম দাবি করেছিল কে? আমাদের মহাত্মা গান্ধী। এখানে কিছু পয়েন্ট আমাদের মনে রাখবে। সংবিধানের প্রথম দাবি করেছিল কে? আমাদের মহাত্মা গান্ধী। এম.কে. গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজি 1922 খ্রিস্টাব্দে প্রথম সংবিধানের দাবি তুলেছিল, যে ভারতের জন্য একটা সংবিধানের প্রয়োজন রয়েছে, যে ভারতের সংবিধানের দাবি প্রথমবার দাবি করেছিল আমাদের মহাত্মা গান্ধী। থেকে আমরা ফাদার অফ নেশন, ভারতের জনক মানে বলে থাকি। যদিও এই নিয়ে অনেক ব্যাপার-স্যাপার রয়েছে। তো যাই হোক, সেসব মানে বিতর্কিত বিষয় বলছি না। বাট এই একটা ব্যাপার। তো এরপর প্রথমবার একজন ব্যক্তি বিশেষে মহাত্মা গান্ধী থাকলেও প্রথম দলগতভাবে, যে পার্টি বা দলগতভাবে সংবিধানের দাবি করেছিল কে? স্বরাজ পার্টি। ঠিক আছে, স্বরাজ পার্টি। স্বরাজ পার্টির ফাউন্ডার কে? কে বলতে পারবে স্বরাজ পার্টির ফাউন্ডার? বলো, স্বরাজ পার্টির ফাউন্ডার বলা উচিত। বলো, হিস্ট্রিতে পড়িয়েছিলাম তো। ওল্ড ব্যাচ মতিলাল যারা তো নেহেরু। আছো। মতিলাল নেহেরু ঠিক উত্তর হলো না ভুল উত্তর হলো? আর এম এন রয়। ইজ দ্য এম এন রয়। আর স্বরাজ পার্টির ফাউন্ডার মতিলাল নেহেরু, এম এন রয়। আর আচ্ছা, এতটা খারাপ অবস্থা? তাহলে স্বরাজ পার্টির যদি প্রথম ফাউন্ডার বলা হয়, সেটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। জানি তো, না ভুলে গেছি? মনে পড়ছে না ভুলে গেছো? স্বরাজ পার্টি 1923 ফরমেশন হলো, যেটা অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণে। ভুলে গেছো? আচ্ছা, মতিলাল নেহেরু কি ছিল? স্বরাজ পার্টির প্রথম সম্পাদক। ঠিক আছে, সম্পাদক ছিল মতিলাল নেহেরু, ফাদার অফ জে এল নেহেরু। পড়িয়েছিলাম হিস্ট্রিতে, তোমরা ভুলে গেছো। তো যাই হোক, স্বরাজ পার্টি প্রথম দলগতভাবে আমাদের সংবিধানের জন্য দাবি করেছিল। এবং সংবিধান যে রচনা হবে, সংবিধান বা কনস্টিটিউশন যে রচনা হবে, সেই সংবিধান রচনার জন্য একটা প্রয়োজনকার একটা গণপরিষদ, যেটাকে আমরা বলি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমরা এটা সম্পর্কে পড়বো। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ একটা গঠন করতে হবে। এরকম নয় যে একজন ব্যক্তি বলল যে এটা আমাদের সংবিধান হবে, তাহলে এটাই আমাদের হয়ে যাবে। ব্যাপারটা সেরকম না। একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠন হবে। সেই গণপরিষদের যে সদস্য হবে, মেম্বাররা হবে, সেই সদস্যরা মিলিতভাবে আলোচনা করে কি করবে? ভারতের সংবিধান রচনা করবে। সেই গণপরিষদ যে তৈরি করতে হবে, সেই গণপরিষদ গঠনের দাবি প্রথম কে করেছিল? এম এন রয়। এটা করেছিল এম এন রয়, যার নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রয়। এম এন রয় 1934-এ, 1934 সালে 1934-এ এম এন রয় বা মানবেন্দ্রনাথ রয়, ঠিক আছে, প্রথম গণপরিষদের দাবি করে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য যদি বুঝতে পারো বলো। সংবিধান রচনার দাবি প্রথম করেছিল কে? মহাত্মা গান্ধী 1922 খ্রিস্টাব্দে। আর পার্টিগত বা দলগতভাবে সংবিধান রচনার দাবি করেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের গঠিত স্বরাজ পার্টি
তার সম্পাদক ছিল মতিলাল নেহেরু, আর গণপরিষদে প্রথম দাবি করেছিল এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয়। বলো, মনে থাকবে? তিনটে জিনিস আলোচনা করলাম। বলো, ক্লিয়ার হলে বলবে এতটা পর্যন্ত। কোনো প্রশ্ন থাকলে বলবে। বলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ভারতের যে সংবিধান রচনা হয়েছিল, এর পেছনে অনেকগুলো আইন ছিল বা অ্যাক্ট ছিল, যেগুলো আমরা আজকে ডিসকাশন করব না। আমি শুধু একটা কথাই এখানে বলবো, যে সংবিধান রচনার পেছনে বিভিন্ন আইন, ব্রিটিশ ভারতে বিভিন্ন আইন প্রবর্তন করা হয়েছিল। ঠিক আছে, সেই আইন প্রবর্তনের ভিত্তিতে ভারতের সংবিধান ধীরে ধীরে রচিত হয়েছিল। সেই আইনগুলো কি কি ছিল? প্রথমত গুরুত্বপূর্ণ অ্যাক্ট ছিল রেগুলেটিং অ্যাক্ট। আমি এগুলো সম্পর্কে পরে আলোচনা করব। প্রথম অ্যাক্ট ছিল রেগুলেটিং অ্যাক্ট। 1700 কত খ্রিস্টাব্দে ছিল রেগুলেটিং অ্যাক্ট? 73। 1773 রেগুলেটিং। ওকে। নেক্সট ছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন। পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে ছিল? 1784। 1784। আমি আইনগুলো কি ছিল, কেন ছিল, কি বলা হয়েছিল পরে ডিসকাশন করব। তারপর হয়েছিল ভারতে বিভিন্ন চার্টার অ্যাক্ট। ঠিক আছে, চার্টার আইন বা সনদ আইন, চার্টার অ্যাক্ট হয়েছিল। কবে কবে হয়েছিল চার্টার অ্যাক্ট? 1793-তে হয়েছিল, 1813-তে হয়েছিল, 1833-এ হয়েছিল, আর 1853-তে হয়েছিল। প্রতি 20 বছর অন্তর ভারতে চার্টার অ্যাক্ট হয়েছিল। সেই চার্টার অ্যাক্ট গুলো সম্পর্কেও আমরা ডিসকাস করব। তারপরে কি হয়েছিল? তারপরে হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, যেটা আমাদের মহাবিদ্রোহের পরে হয়েছিল। 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন খুব গুরুত্বপূর্ণ। তারপর হয়েছিল ভারতে বিভিন্ন কাউন্সিল অ্যাক্ট, যেটাকে আমরা পরিষদ আইন বলি। কাউন্সিল অ্যাক্ট হয়েছিল। সেগুলো কবে কবে ছিল? প্রথমটা ছিল 1861, 1861 খ্রিস্টাব্দে প্রথম কাউন্সিল অ্যাক্ট হয়েছিল। 1892, 1892-তে হয়েছিল। তারপর হয়েছিল 1909, যেটা হচ্ছে মরলে মিন্টো অ্যাক্ট। 1909-টা গুরুত্বপূর্ণ কি ছিল? মরলে মিন্টো অ্যাক্ট এর একটা বিশেষ নাম ছিল, কারণ সেটা লর্ড মিন্টোর সময় হয়েছিল। আর সেই সময় মানে আমাদের ভারত সচিব ছিল লর্ড মরলে। ভারত সচিবকে এগুলো পরে ডিসকাশন করব। এবং একদম শেষে হয়েছিল আমাদের আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এবং শেষ পর্যন্ত ছিল 1935, যেটা হচ্ছে ফাইনাল অ্যাক্ট ছিল 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তো এই আইনগুলোর ভিত্তিতে, এই আইনগুলো পরপর হওয়ার কারণে ভারতে আমাদের হয়েছিল কি, ভারতের এখান থেকে ভারতের সংবিধান রচনা করা হয়েছিল। এই অ্যাক্ট গুলো একটু তোমরা লিখে রাখবে। এই অ্যাক্ট গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পরে করব, পরের ক্লাসে বা পরে আমরা এগুলো সম্পর্কে ডিসকাস করব। আমরা এই মুহূর্তে শুধু অ্যাক্ট গুলো লিখে রাখবো, পরে আমরা এর বিস্তারিত বিবরণ জানবো। বলো, এতটা যদি প্রত্যেকের ক্লিয়ার হয় বলবে। স্যার বলছি যে এইদিকে সে যেটা গণপরিষদ বললেন না, কনস্টিটিউশন অ্যান্ড অ্যাসেম্বলি, ওইটা গঠনের দাবি করেছিলেন এম এন রায় 1934, তাই তো? 1934 গঠিত হয়েছিল, 1946 সেটা পরে। আচ্ছা এটা স্যার, ক্যাবিনেট মিশনের আন্ডারে গঠিত হয়েছে। বলো। স্যার উনি সেই সময় সদস্য ছিলেন? না, গণপরিষদের সদস্য নয়, তিনি একজন কমিউনিস্ট নেতা ছিলেন। মানবেন্দ্রনাথ রয় একজন কমিউনিস্ট নেতা ছিলেন, তিনি গণপরিষদ গঠনের দাবি করেছিলেন। কারণ কি, এই মানে এর পেছনে যদি ব্যাকগ্রাউন্ড বলতে যাই, যে এম.এন. রয় কেন এই দাবিটা হঠাৎ করে গণপরিষদের দাবি করেছিল, তার পেছনে আমাদের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। কি, মানবেন্দ্রনাথ রায় ভীষণভাবে প্রভাবিত ছিলেন রাশিয়ান রেভলিউশন দ্বারা। যে রাশিয়ান রেভলিউশন বলতে রুশ বিপ্লব যে হয়েছিল, সেই রাশিয়ান রেভলিউশন যখন লেনিন ছিল, লেনিনের যে বিপ্লব হয়েছিল 1917-তে, 1917 রাশিয়ান রেভলিউশন হয়েছিল। তার পরবর্তী সময়ে লেনিনের এতে বলশেভিক বিপ্লব হয়েছিল। যদি তোমরা হিস্ট্রি গুলো
ওয়ার্ল্ড হিস্ট্রি যদি কম বেশি ছোট ক্লাসে পড়ে থাকো, তো মানবেন্দ্রনাথ রায় কিন্তু সেই সময়ে রাশিয়াতে ছিলেন এবং এটার দ্বারা প্রভাবিত ছিলেন। সেই কারণে 1914 ভারতে ব্যাপারটা হয়। তো এরপরে আমরা জানি মানে ভারতে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ফরমেশন হয়েছিল। এগুলো এখনের ইতিহাস না, এগুলো পরে আমরা আলোচনা করব। তো তারপর এম এন রয় কমিউনিস্ট আইডিওলজি থেকে, যে লেনিনের সময় কি হতো, রাশিয়াতে বিভিন্ন সোভিয়েত গঠিত হতো। সোভিয়েত বলতে বিভিন্ন পরিষদ। সেই সোভিয়েতে কি হতো, এইভাবে গণপরিষদ গঠিত হয়ে ল ল তৈরি করা হতো। সেই দাবি থেকে, সেই কনসেপ্ট থেকে এম এন রয় ভারতেও এই দাবিটা করেছিলেন। বুঝতে পারলো একটু কথা? হ্যাঁ স্যার। ব্যাকগ্রাউন্ডটা বলছি, বাট এগুলো লাগবে না তোমাদের। এবার আমি কি বলতো, ওয়ার্ল্ড হিস্ট্রি পড়াই, সেই জন্য আমরা হিস্ট্রি বুঝি, সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা বলতে পারি যে একজন মানুষ কোন জায়গা থেকে প্রভাবিত, ঠিক আছে, গান্ধীজি কোথা থেকে প্রভাবিত হয়ে কি করেছিলেন, এগুলো আমরা ডিটেলস অ্যানালাইসিস করি বলে আমরা এর পেছনের কারণ বলতে পারি। হ্যাঁ, তোমাদের কাছে মনে হবে হঠাৎ করে কোনো দাবি। ওকে স্যার আরেকটা হচ্ছে যে কাউন্সিল অ্যাক্ট 1961 আর 1892 আর 1861 এই দুটো কি বললেন স্যার? একটু মনে করতে পারছি না। এগুলো হচ্ছে মলেমেন্টো রাইট? কাউন্সিলের পরপর হয়েছিল, আমি শুধু সালগুলো বলেছি। 1861 তে প্রথম, 1892 তে দ্বিতীয়, আর 1909 তে তৃতীয়। আচ্ছা ঠিক আছে, স্যার। আমি এগুলো হ্যাঁ, ডিটেলস কিছু বলিনি, এখন ডিটেলস গুলো ঠিক আমি আছে। পড়াইনি, ডিটেলস গুলো পরে পড়াবো। ঠিক আছে। থেকে ক্লিয়ার? হ্যাঁ ওকে, স্যার। আচ্ছা, নেক্সট নেক্সট পেজে এবার আমরা যাচ্ছি। এবার দেখো, এই যে আমাদের সংবিধান যে গঠিত হলো, ভারতের সংবিধান আমরা জানি বিভিন্ন মানে অনেক প্রতিবন্ধকতার ভিত্তিতে ভারতের সংবিধান গঠিত হয়েছিল, এবং ভারতের সংবিধান গঠিত করেছিল কারা? গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই গণপরিষদ কি করেছিল? ভারতের সংবিধান রচনা করেছিল। এই গণপরিষদটা গঠিত হয়েছিল কবে? গঠিত হয়েছিল 1946, 1946 সালের ক্যাবিনেট মিশন প্ল্যানের আন্ডারে। এদিকে থাকবে 1946 সালে ভারতে এসেছিল ক্যাবিনেট মিশন। তো সেই ক্যাবিনেট মিশনের মাধ্যমে ভারতে কি হয়, গণপরিষদ গঠিত হয়েছিল। এই গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়। এই গণপরিষদ কি করে, ভারতের জন্য একটা সংবিধান রচনা করে। কতদিন সময় লেগেছিল? মাত্র 2 বছর, 11 মাস এবং 18 দিন। এতদিন তারা সময় নিয়েছিল, এবং এই সময়ের মধ্যে ভারতের জন্য একটা সংবিধান তারা রচনা করেছিল বা তৈরি করেছিল। তো সেই সংবিধান তৈরি করে 2 বছর, 11 মাস, 18 দিন পরে সংবিধান ভারতের জন্য সম্পূর্ণ হয় কবে? গণপরিষদ যে মানে এই কনস্টিটিউশন লেখা সম্পূর্ণ হয়েছিল কবে? 26 নভেম্বর 1949, 1949 সালে ভারতের জন্য যে সংবিধান ছিল সেটা সম্পূর্ণ হয়েছিল। যেই দিনটাকে আমরা বলি কি কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস। সেই দিনটাকে আমরা বলি কি কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস, যেদিন আমাদের ভারতের জন্য সংবিধান লেখা সম্পূর্ণ। কিন্তু যেদিন সম্পূর্ণ হয় সেদিন থেকেই নিশ্চয়ই কার্যকরী হয় না। যেমন সিএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো কবে? 2019-এ হলো, কিন্তু কার্যকরী হলো কবে? 2024। ঠিক আছে, সেরকম সংবিধান লেখার সম্পূর্ণ হয়ে গিয়েছিল 26 নভেম্বর 1949-এ, কিন্তু এটা কার্যকরী হয়েছিল কবে মনে আছে? 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950। 26 জানুয়ারি 1950। 26 জানুয়ারি 1956, যে দিনটাকে আমরা প্রতি বছর পালন করি রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হিসেবে কনসিডার করে। এবার এই যে গণপরিষদ কিভাবে ভারতের জন্য সংবিধান রচনা করলো, সেই সংবিধানের মধ্যে মানে বিভিন্ন জিনিস কোন দেশ থেকে নেওয়া হয়েছে, কি ব্যাপার, হ্যান ত্যান, এসব কথা আমরা পরে আলোচনা করবো। যেটা আমরা একদম একটা চ্যাপ্টার প্রপার, গণপরিষদ কিভাবে গঠিত হলো, সেই গঠিত হওয়া থেকে সংবিধান রচনা করা বা সম্পূর্ণ হওয়া, এটা আমরা প্রপার ভাবে ডিসকাস করবো। এটা আমাদের অন্য দিনের ক্লাসে আমরা এগুলো সম্পর্কে ডিসকাস করবো। আমরা আজকে একটু বেসিক আলোচনা করছি, যেখানে আমরা দেখবো যে এইসব জিনিসগুলো কোথা থেকে হলো। তাহলে সংবিধান গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালে ক্যাবিনেট মিশন এর আন্ডারে। যেই গণপরিষদ 2 বছর, 11 মাস, 18 দিনে ভারতের জন্য সংবিধান সম্পূর্ণ করে, যেটা কার্যকরী হয়েছিল 26 জানুয়ারি 1950-এ। বলো, এতটা যদি ক্লিয়ার হয় বলবো। হ্যাঁ স্যার।
কোনো রকম প্রশ্ন থাকলে যার মনে যে কোনো ধরনের সংবিধান সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। সেটা যদি এই মুহূর্তে জানা দরকার হয় তাহলে আমি জানাবো। আর যদি সেটা এই মুহূর্তে জানা প্রয়োজন না হয় তাহলে আমি বলে দেবো আমি সেটা কবে তোমাদের জানাবো বা কোন ক্লাসে জানাবো। বাট প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে, স্যার এটা কি জিনিস? অবশ্যই জিজ্ঞেস করবে। ওকে? এবার আমাদের যে সংবিধান গঠিত হয়েছিল, ভারতের যখন প্রথম সংবিধান গঠিত এবং আমরা যখন কোনো বই পড়ি, সেই বইয়ের মধ্যে নিশ্চয়ই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লেখা এরকম নিশ্চয় হয় না। বইয়ের মধ্যে কিছু চ্যাপ্টার থাকে, কিছু অধ্যায় থাকে। সেরকম ভারতীয় সংবিধানও কিছু অধ্যায়ে বিভক্ত ছিল। সেই অধ্যায়গুলোকে আমরা বলে থাকি কি? ভারতীয় সংবিধানের অধ্যায় বা যেগুলোকে আমরা বলি ভারতীয় সংবিধানের বিভিন্ন পার্ট বা অধ্যায়। এবার সেই অধ্যায়ের মধ্যে, ঠিক আছে? সেই যে অধ্যায়গুলো ছিল, সেই অধ্যায়ের মধ্যে পয়েন্ট বাই পয়েন্ট বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ধরনের ধারা লেখা ছিল। যে এই অধ্যায়, প্রথম অধ্যায়ে এই ধারা। সেই ধারাগুলোকে আমরা বলে থাকি কি? আর্টিকেল। এবার প্রত্যেক ধারার মধ্যে আর্টিকেল লেখা হচ্ছে, কিন্তু একটা ধারার মধ্যে আমি কোনো একটা আর্টিকেল লিখে দিলে তো হবে না। সেই আর্টিকেল গুলোকে এক্সপ্লেন করতে হবে। সেই আর্টিকেল গুলো বলে দেওয়া হলো যে আমাদের ৪ নম্বর ধারায় বা ৫ নম্বর ধারায় নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে বা দ্বিতীয় অধ্যায় নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। এবার সেটা বলে দিলে তো হবে না। বা আমাদের হচ্ছে ১১ নম্বর ধারায় বলা হলো কি সমস্ত নাগরিকত্ব সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পার্লামেন্টের রয়েছে। এটা বলা মানে তো সলিউশন হয়ে গেল না। সেই ধারাগুলো বা সেই অধ্যায়টা সম্পর্কে বিস্তারিত একটা বিবরণ দিতে হবে যে পার্লামেন্ট কোন কোন শর্তে করতে পারে। সেই অধ্যায় এবং ধারাগুলোকে সঠিকভাবে এক্সপ্লেন করার জন্য, মানে সেই পার্ট বা সংবিধানকে বিশ্লেষণ করার জন্য, এক্সপ্লেন করার জন্য, যে এই ধারার মধ্যে কি বলা হয়েছে, এই অধ্যায়ের মধ্যে কি বলা হয়েছে, সেইগুলোকে এক্সপ্লেন করার জন্য, ঠিক আছে? এক্সপ্লেন করার জন্য কি দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে? বিভিন্ন তফসিল দেওয়া হয়েছে। তফসিল দেওয়া হয়েছে। এই তফসিলকে আমরা ইংলিশে কি বলে থাকি? শিডিউল। ওকে? শিডিউল বলে থাকি। এবার তাহলে প্রত্যেকটা জিনিস কি সেটা আমরা আশা করি বুঝতে পারলাম। কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। এবার যে মূল সংবিধান ছিল, প্রথম যে সংবিধান ছিল যখন লেখা হয়েছিল মূল সংবিধান, সেখানে কতগুলো অধ্যায় ছিল? কতগুলো অধ্যায় ছিল? বলো? ভুলে গেছো? সব ভুলে গেছো। ২২টি অধ্যায় ছিল। ছিল তো নাকি? ২২টি অধ্যায় ছিল। কতগুলো পার্ট ছিল? মানে কতগুলো ধারা ছিল? আর্টিকেল কতগুলো ছিল? সব ভুলে গেছো। ৩৯৫ ৩৯৫টি ধারা ছিল। আর কতগুলো শিডিউল বা তফসিল ছিল? ৮টি। ৮টি তফসিল বা শিডিউল ছিল। বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো অধ্যায় রয়েছে? বলো, কতগুলো অধ্যায় রয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে? কতগুলো অধ্যায় রয়েছে? ২৫টি অধ্যায় রয়েছে। ২৫টি। তার মানে অ্যাড করা হয়েছে, ৩টি অধ্যায় অ্যাড করা হয়েছে। ধারা নিয়ে আমি বলছি না, কারণ ধারা কি হয়, প্রচুর অ্যাড হয়েছে, বিভিন্ন সময় চেঞ্জ হয়। এই জন্য ধারার প্রয়োজনীয়তা আমাদের লাগবে না। সেটা ধারা সম্পর্কে বলছি না। অনেক বইয়ে ৪৮০ থাকবে, অনেক বইয়ে ৪৫০ থাকবে। এই জন্য প্রেজেন্ট ধারা কত এটা কোনোদিন কোশ্চেন আসবে না। কতগুলো শিডিউল বা তফসিল রয়েছে বর্তমানে? ১২টি শিডিউল বা তফসিল রয়েছে। ওকে? তার মানে আমাদের মনে রাখতে হবে মূল সংবিধানে ২২টি অধ্যায় ছিল, ৩৯৫টি ধারা ছিল, ৮টি তফসিল ছিল। বর্তমানে ভারতীয় সংবিধানে ২৫টি অধ্যায় এবং ১২টি তফসিল বা শিডিউল রয়েছে। আর্টিকেল লেখার কোনো দরকার নেই। কোথাও ৪৫০ পাবে, কোথাও ৪৮০ পাবে। এটা নিয়ে কোনো প্রয়োজনীয়তা নেই। ওকে? বলো, এতটা যদি ক্লিয়ার হয় বলবে। হ্যাঁ, স্যার। ওকে। এবার দেখো, এবার আমরা আসবো ভীষণ ইম্পর্টেন্ট কিছু জিনিসের মধ্যে। ইম্পর্টেন্ট বলতে কি, আমরা যখন কোনো বই পড়ি, প্রথমেই কি দেখি? তার সূচিপত্র দেখি। যে বাবা আমাদের সংবিধানে আমাদের কি পড়তে হবে, কি জিনিস আছে, সেটাই তো প্রথমে পড়ি। তো সেই
বই পড়ার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের সংবিধানের যে বিভিন্ন সূচিপত্র আছে, সেই সূচিপত্রে কি লেখা আছে? মানে ভারতীয় সংবিধানের যে সূচিপত্র, সেই সূচিপত্রটা কি রয়েছে? তাহলে সূচিপত্রের মধ্যে প্রথমে অবশ্যই আমাদের ফার্স্ট চ্যাপ্টার, যেটাকে আমরা পার্ট 1 বলবো, প্রথম অধ্যায় বলবো। সেই পার্ট 1 এর মধ্যে আমাদের যে ধারাগুলো রয়েছে, আর্টিকেল বা ধারা থাকবে। সেই পার্ট 1 এর মধ্যে যে সরি, এখানটা একটু ধারাটা একটু উপর করে লিখছি। ধারা, ঠিক আছে? এখানে পার্ট, তো এইভাবে তোমরা ছক করেও লিখতে পারো। ছক করে লিখলে বেটার হবে বুঝতে। তো পার্ট 1 এর মধ্যে রয়েছে আমাদের ১ থেকে ৪ নাম্বার ধারা। ঠিক আছে? পার্টে রয়েছে ১ থেকে ৪ নম্বর ধারা, যেখানে আলোচনা করা হয়েছে। এবার কি আর্টিকেল, প্রত্যেকটা আর্টিকেল কি, কি বলেছে সেগুলো আমরা পরে আলোচনা করব। ঠিক আছে? আমরা এখানে আলোচনা করব যে আমাদের চ্যাপ্টারের মধ্যে কি, কি আছে। তো প্রথম আর্টিকেল ১ থেকে ৪ এর মধ্যে কি রয়েছে? আমাদের প্রথমত আমাদের দেশের নাম। ঠিক আছে? আমাদের দেশের নাম কি হবে? ভারত হবে না ইন্ডিয়া হবে? সেটা আর্টিকেল ১ম এই বলা আছে, এবং সেই দেশটা কি ধরনের দেশ? ইউনিয়ন অফ স্টেট, না একটা কনফেডারেশন, না একটা ফেডারেশন, সেগুলো সম্পর্কে বলা আছে। দেশের নাম লেখা রয়েছে, দেশের প্রকৃতি রয়েছে, দেশটা কি ধরনের দেশ সেটা সম্পর্কে বলা হয়েছে, এবং সেই দেশের কতটা হচ্ছে তোমার মানে বাউন্ডারি, মানে যেটাকে আমরা বাংলায় বলবো সীমানা। ঠিক আছে? কতটা সীমানা রয়েছে সেগুলো সম্পর্কে বলা হয়েছে। দেশের মধ্যে যে বিভিন্ন রাজ্য রয়েছে, সেই রাজ্যগুলোকে কিভাবে আমরা গঠন করতে পারি, সেই রাজ্যের আমরা কিভাবে নাম পরিবর্তন করতে পারি। ঠিক আছে? রাজ্যের নাম আমরা পরিবর্তন করতে পারি। সেই রাজ্যগুলোকে আমরা কিভাবে বিভক্ত করতে পারি, যে একটা রাজ্যকে দুটো রাজ্যে বিভক্ত করতে পারি, অথবা আমরা সেই অনেক কিছু রাজ্যকে কিভাবে আমরা যুক্ত করতে পারি। ঠিক আছে? সেগুলো সম্পর্কে সব আমাদের আর্টিকেল 1 to 4 এর মধ্যে রয়েছে। এই জিনিসগুলো আমাদের সংবিধানের প্রথম পার্টে ১ থেকে ৪ এর মধ্যে রয়েছে, এবং ১ নম্বর ধারায় কি, ২ নম্বর ধারায় কি, ৩ নম্বর ধারায় কি, ৪ নম্বর ধারায় কি, এগুলো এই মুহূর্তে জানার প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে? আচ্ছা। তো এগুলো রয়েছে। বাট এর মধ্যে কি, কি রয়েছে প্রত্যেকটা আর্টিকেল, সেগুলো আমরা যখন পড়াবো তখন আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে তোমরা শুধু পার্ট 1 এর মধ্যে কি, কি জিনিস রয়েছে সেগুলো আমরা জানবো। ওকে? এরপর আমাদের রয়েছে পার্ট 2, অর্থাৎ 2nd চ্যাপ্টার, মানে যেটাকে আমরা বলবো ২য় অধ্যায়। সেই ২য় অধ্যায়ে কি রয়েছে? ৫ থেকে ১১ নম্বর আর্টিকেল তার মধ্যে রয়েছে। সেই আর্টিকেলের মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়েছে? সেখানে আলোচনা করা হয়েছে ভারতের নাগরিকত্ব সম্পর্কে। সিটিজেন সম্পর্কে। এই যে আমাদের নাগরিকত্ব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, সেখানের মধ্যে ভারতের নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা রয়েছে। কি, কি? যে কিভাবে তুমি ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে পারো, কি করতে, কি করলে, কিভাবে তুমি ভারতের নাগরিকত্ব বর্জন করতে পারো, বা কি কাজ করলে তোমাকে ভারতের নাগরিকত্ব থেকে মানে করা হবে। কি বলবো? আ মানে বাংলায় কি বলবো এটাকে? নাগরিকত্ব থেকে তোমাকে মানে বাদ দেওয়া হবে। ঠিক আছে? না মানে খারিজ করা হবে। কি করলে তোমার নাগরিকত্ব খারিজ করা হবে। ঠিক আছে? হ্যাঁ। তো এইগুলো সম্পর্কে পদক্ষেপ রয়েছে। কোন পদক্ষেপ তুমি নিতে পারো, বা তুমি কিভাবে একসাথে একাধিক দেশের নাগরিকত্ব পেতে পারো, বা এর মধ্যে আমরা আলোচনা করব যে এখানে এনআরসি কাদের বলা হয়। ঠিক আছে? তারপর তোমরা হচ্ছে, আমরা এটাও জেনেছি আমাদের যে আ পিআইও, ঠিক আছে? পিপল অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত, এনআরআই, ঠিক আছে? এইসব সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কিভাবে ভারতের মানে কে ভারতের নাগরিক, কাকে আমরা ভারতের সিটিজেন বলবো, কাকে আমরা মানে কখন আমরা নাগরিক বলবো। তো এইসব কিভাবে, কি পদ্ধতিতে আমরা নাগরিকত্ব গ্রহণ করতে পারি, এইসব সম্পর্কিত আলোচনা আমরা পার্ট 2 তে আলোচনা করব ৫ থেকে ১১ এর মধ্যে। আর নাগরিকত্ব সংক্রান্ত আইন প্রণয়ন কে করতে পারে, কার অধিকার রয়েছে আইন প্রণয়নের ক্ষমতা, এই সমস্ত আলোচনা আমরা পার্ট 2 তে করব। মানে এটা আমাদের 2nd চ্যাপ্টার বলতে পারি, যার মধ্যে আমরা নাগরিকত্ব বা সিটিজেনশিপ সম্পর্কে আলোচনা করব। নেক্সট যে পার্ট 3, যেটা আমাদের বলতে পারি যে সবথেকে গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে অন্যতম, যেটা সবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ। আজকে তোমরা কিছু যে বক্তব্য রাখতে পারছো, তার জন্য পার্ট 3 আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে রয়েছে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35। সেখানে আলোচনা করা হচ্ছে কি নিয়ে? আমাদের মৌলিক অধিকার নিয়ে। হুম।
পার্ট 1 এ আমরা হচ্ছে ভারতের হচ্ছে রাজ্যগুলো সম্পর্কে, রাজ্য পুনর্গঠন সম্পর্কে আমরা আলোচনা করলাম। আচ্ছা, পার্ট 2 তে আমরা ডিসকাস করলাম নাগরিকত্ব সম্পর্কে। আচ্ছা, আর হচ্ছে পার্ট 3 তে আমরা ডিসকাস করছি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বললাম পার্ট 3, সেটা হচ্ছে মৌলিক অধিকার সম্পর্কে। ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার সম্পর্কে আমরা আলোচনা করব। তো এবার প্রশ্নটা হচ্ছে যে মৌলিক অধিকার বা যেটাকে আমরা বলছি ফান্ডামেন্টাল রাইটস, এটা কি জিনিস? ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার বলতে কোন জিনিসকে বলা হয়? একজন নাগরিক হিসেবে, একজন, খুব ভালো করে শুনবে, একজন নাগরিক হিসেবে তোমার কি কি অধিকার রয়েছে ভালো করে বোঝো। একজন নাগরিক হিসেবে, ঠিক আছে? তুমি তো বললাম তুমি নাগরিকত্ব পেয়ে গেলে। একজন নাগরিক হিসেবে তোমার কি কি রাইটস বা অধিকার রয়েছে, সেগুলোকে আমরা বলি ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। কি কি অধিকার? তোমার রাইট টু স্পিচ রয়েছে, তোমার বাক স্বাধীনতা রয়েছে। এরকম আমি পরে পরে এটা প্রপার ডিসকাশন হবে। মানে তোমার বাক স্বাধীনতা রয়েছে, তুমি তোমার যেটা মতামত, সেই মতামত তুমি প্রকাশ করতে পারো। কিন্তু তার মানে এই নয় যে তুমি যাকে যা খুশি তাই বলবে। তাহলে তুমি যদি লোককে বলো, লোকও তোমাকে বলতে পারে, গালিগালাজ করতে পারে, যা খুশি বলতে পারে। তার মানে তোমাকে এমন কিছু বলতে হবে, এমন ভাবে কথা বলতে হবে যাতে তোমার বাক স্বাধীনতা থাকতে পারে। তার মানে কিন্তু এই নয় যে তুমি যাকে যা খুশি বলবে বা তাকে এমন কিছু বললে যে তার কোনো মানে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, সেগুলো তুমি করতে পারবে না। ঠিক আছে? এরপর তোমার হচ্ছে মানে কিছু রাইটস রয়েছে, যে রাইট টু স্পিচ ছাড়াও একাধিক রাইটস রয়েছে, রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন রয়েছে। এরকম একাধিক তোমার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, মৌলিক অধিকার রয়েছে। যেমন তোমার হচ্ছে সাম্যের অধিকার রয়েছে। সাম্যের অধিকার মানে কি? যে আহ, নাগরিক হিসেবে প্রত্যেকে সমান অধিকার প্রত্যেকের পাবে। যে এরকম নয় তুমি বড় লোক বলে তুমি কাউকে খুন করলে তোমার শাস্তি হবে না। এবার সেটা অন্য কথা, যে যাই হোক সে ব্যাপার। মানে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন প্রত্যেককে সমানভাবে দেখা হবে। তুমি কোনো মানে নিচু জাতির হলে তার মানে তোমার প্রতি ডিসক্রিমিনেশন করা হবে, সেরকম ব্যাপার না। অর্থাৎ সেই মৌলিক অধিকারগুলো আমাদের এখানে রয়েছে আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে। এখানে আমাদের মৌলিক অধিকার সম্পর্কে ডিসকাশন করা হয়েছে। এই কারণে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের পার্ট হচ্ছে পার্ট 3 বা তৃতীয় অধ্যায়। ওকে, এবার আমাদের রয়েছে কি পার্ট 4, যেখানে আমাদের 36 থেকে 51 পর্যন্ত রয়েছে। সেখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে? সেখানে আলোচনা করা হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। এবার এটা কি জিনিস? রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বলতে আমরা যেটাকে বলে থাকি কি বিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি বলা হয়। যেখানে ডিপিএসপির মধ্যে কি আলোচনা করা হবে? যে আমাদের যে রাজ্যগুলো রয়েছে, বিভিন্ন তো রাজ্য রয়েছে, সেই রাজ্যগুলোকে কেন্দ্রীয় সরকার কিছু মানে সরি, সেই রাজ্যগুলোকে ঠিক বলছি, সেই রাজ্যগুলোকে কেন্দ্রীয় সরকার কিছু আদেশ দিয়ে থাকে, কিছু উপদেশ দিয়ে থাকে। কেন্দ্রীয় সরকার কি করে? সেই রাজ্যগুলোকে কিছু অর্ডার বা উপদেশ দিয়ে থাকে। কি সংক্রান্ত? রাজ্য সরকারকে বিভিন্ন আদেশ বা উপদেশ দিয়ে থাকে কি সংক্রান্ত? রাজ্য পরিচালনা করার জন্য। যে তুমি রাজ্য পরিচালনা করবে কিভাবে, অর্থাৎ তোমার আন্ডারে সেই রাজ্য যেন একটা ওয়েলফেয়ার স্টেট হয়। ওয়েলফেয়ার স্টেট মানে সেখানকার জনগণ যেন ভালোভাবে থাকে, একটা ভালো রকম যেন একটা রাজ্য, মানে ভালো রকম যখন একটা রাজ্য গঠিত হয় বা সেই রাজ্যের শাসন ব্যবস্থা যেন ভালো হয়, কিছু সেই সংক্রান্ত কিছু নীতি বা অর্ডার, মানে অর্ডার বলাটা ভুল, সেই সংক্রান্ত কিছু উপদেশ বলে থাকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে। সেগুলোকে বলা হয় রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, ডিপিএসপি। এবার দেখো, এই মৌলিক অধিকার আর ডিপিএসপির মধ্যে একটা বড় পার্থক্য। যদি তোমার মৌলিক অধিকার খর্ব হয়, মানে তোমার ফান্ডামেন্টাল রাইটস যদি তোমার মানে বিভিন্ন সময় বিভিন্ন মানে প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার কেউ যদি তোমার মৌলিক অধিকার খর্ব করে, ইউ ক্যান গো টু দ্য কোর্ট। তুমি কোর্টে যেতে পারো, সুপ্রিম কোর্ট, একদম সর্বোচ্চ কোর্ট, সুপ্রিম কোর্টে তুমি যেতে পারো। সুপ্রিম কোর্টে গিয়ে বলো যে আমার এরকম বাক স্বাধীনতা এই করেছে, তো তুমি কোর্টে যেতে পারো। অর্থাৎ তোমার হচ্ছে কোর্টে যাওয়ার অধিকার রয়েছে। তাহলে ঠিক আছে, তো কোর্টে যাওয়ার অধিকার থাকাকে যেটাকে আমরা বলে থাকি কি, যে তোমার হচ্ছে ইউ ক্যান গো টু দ্য কোর্ট, যেটাকে আমরা কি বলা হয় বলো তো? আম, বলো না, টার্মটাকে বলেছিলাম, কারো মনে নেই?
কোর্টে যাওয়ার অধিকারটাকে ওই যে কি বলে গো, জাস্টিসেবল, নন জাস্টিসেবল, জাস্টিসেবল। জাস্টিসেবল, একদম একদম জাস্টিসেবল, ঠিক আছে, জাস্টিসেবল হবে, তার মানে তুমি, হ্যাঁ, তার মানে তুমি কোর্টে যেতে পারো জাস্টিসেবল। কিন্তু ডিপিএসপির ক্ষেত্রে কিন্তু এরকম ব্যাপার নেই, মানে তুমি যদি রাজ্য সরকার সেগুলো পালন না করে কোনো অসুবিধা নেই, তুমি কিন্তু কোর্টে যেতে পারো না। সেই জন্য ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসেবল, ঠিক আছে, তার জন্য তুমি কিন্তু কোর্টে যেতে পারো না। এই জন্য এটা হচ্ছে নন জাস্টিসেবল ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি পার্ট 4 এর মধ্যে রয়েছে। এবার পার্ট 4 এর একটা সাব পার্ট করা হয়েছে 4 এর এ, যেখানে একটা নতুন আর্টিকেল ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আর্টিকেল 51 এ, যেখানে আমাদের মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটাকে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস বলা হয়, ঠিক আছে, মৌলিক কর্তব্য যেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল ডিউটিস, মানে অ্যাজ এ সিটিজেন, নাগরিক হিসেবে তোমার কি কি অধিকার রয়েছে সেটা মৌলিক অধিকার, কি কি কর্তব্য রয়েছে সেটা তোমার মৌলিক কর্তব্য। এবং এটাও কিন্তু নন জাস্টিসেবল, যে এর জন্য কিন্তু কোর্টে তুমি যেতে পারো না। কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যেও কিছু কিছু জিনিস রয়েছে যেগুলোকে অ্যাক্টের মাধ্যমে প্রোটেক্ট করা হয়েছে, যেগুলোকে অ্যাক্টের মাধ্যমে প্রোটেক্ট করা হয়। অর্থাৎ সেগুলো যখনই অ্যাক্টের মাধ্যমে কিছু ফান্ডামেন্টাল ডিউটিসকে প্রোটেক্ট করা হবে, সেগুলো করতে কিন্তু তুমি বাধ্য। যেমন একটা উদাহরণ দিই, ফান্ডামেন্টাল ডিউটিস বলছে যে জাতীয় পতাকার প্রতি বা জাতীয় মানে সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা বাধ্যতামূলক, করতে হবে। অর্থাৎ জাতীয় পতাকা যখন উত্তোলন হবে তখন সেখানে করতে হবে, বা যখন জাতীয় সঙ্গীত হবে তখন সেখানে দাঁড়াতে হবে। এবার তুমি বললে না আমি দাঁড়াবো না, কারণ এটা তোমাদের ফান্ডামেন্টাল ডিউটিস নন জাস্টিসেবল। কিন্তু এর সাথে একটা অ্যাক্ট ইনক্লুড করা আছে, তুমি যদি জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকাকে অবমাননা করো তার জন্য তোমার কিন্তু শাস্তি। তার মানে যখনই অ্যাক্ট দিয়ে সেটাকে প্রোটেক্ট করা হবে তখন সঙ্গে সঙ্গে সেটা কিন্তু পানিশেবল অফেন্স হয়ে যায়, ঠিক আছে, পানিশেবল অফেন্স মানে তার জন্য তোমার কিন্তু শাস্তি হতে পারে, তখন তুমি পানিশেবল হবে। কিন্তু সব ডিপিএস ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু অ্যাক্ট দিয়ে প্রোটেক্টেড করা হয়নি। কি বলছি বোঝা গেল না যায়নি বল? স্যার, বলো। স্যার বলছি যে ওই যে স্যার ডিপিএসপি যেটা বললেন না স্যার, ওইটা জাস্টিসিয়েবল মানে না, ক্ষুণ্ণ হলে অবশ্যই নন জাস্টিসেবল। মূল ডিপিএসপিও নন জাস্টিসেবল, মৌলিক কর্তব্য নন জাস্টিসেবল, দুটোই নন জাস্টিসেবল। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক অধিকারটাই জাস্টিসেবল, আচ্ছা, আচ্ছা। মৌলিক অধিকারটা জাস্টিসিয়েবল। আচ্ছা। মৌলিক আর স্যার অধিকার জাস্টিসেবল। আচ্ছা, স্যার আর ওই ডিপিএসপির ফুল ফর্মটা একটু বলবেন? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। আচ্ছা স্যার। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা তোমরা আবার যখন পড়াবো তখন পেয়ে যাবে, বা গুগলে একটু মারবে আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। আর দরকার হবে ওরকম ভাবে কোশ্চেন আসবে না যে ডিপিএসপি পুরো নাম বল, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে স্যার। হুম, এইটা যেটা বললেন না এই যে মৌলিক কর্তব্যটা নন জাস্টিসিয়েবল, নরমালি নন জাস্টিসিয়েবল। কিন্তু যেগুলো হুম। প্রটেক্টেড বাই অ্যাক্ট সেগুলো না মানলে তখন সেটা জাস্টিসিয়েবল। তখন সেটা পানিশেবল হবে। হুম, আচ্ছা। ব্যাপারটাকে জাস্টিসেবল বলা যায় না, মানে জাস্টিসেবল আর পানিশেবল। পানিশেবল এর মধ্যে পার্থক্য আছে। কিরকম, একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ ধরো তুমি কাউকে গালি দিলে, ঠিক আছে, বা তার মানে মা এর মানে কিছু একটা তাকে বলে দিলে, সেটা কি হলো জাস্টিসেবল, মানে তুমি কোর্টে গেলে, হুম, কোর্ট ডিসাইড করবে যে তুমি এটা কেন বললে, এবং তার জন্য বিভিন্ন পার্সনের জন্য বিভিন্ন রকমের শাস্তি হতে পারে। তুমি কাউকে গালি দিলে তার জন্য তোমার হয়তো 5 বছরের জেল হলো, সে কেউ কাউকে গালি দিল তার জন্য তার হয়তো 6 মাসের জেল হলো, বা কেউ গালি দিল তার জন্য তার হয়তো 10,000 টাকা ফাইন হলো, কেউ ফাইন দিল তার জন্য 10 লাখ টাকার ফাইন হলো। তাহলে সেগুলো কে ডিসাইড করবে? কোর্ট ডিসাইড করবে, বোঝা গেল? সেটা হচ্ছে জাস্টিসেবল। পানিশেবল ব্যাপারটা কি? তুমি যদি জাতীয় পতাকার অবমাননা করো তাহলে তোমাকে 10,000 টাকা ফাইন দিতে হবে, দ্যাট ইজ পানিশেবল, মানে সেই পানিশ গুলো ডিসাইডেড করা আছে। কি বলছি বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝতে বুঝতে পারছি? পেরেছি। হুম। ওকে। এগুলো পানিশেবল অফেন্স। যেমন তুমি হচ্ছে রেল লাইনে যদি সিগারেট খাও, ঠিক আছে, তাহলে কি হবে? তোমার জন্য 500 টাকা ফাইন, দ্যাট ইজ ফর পানিশেবল অফেন্স। বুঝতে পারছি কথাটা পার্থক্য? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এবার এটা হয়ে গেল আমাদের পার্ট 4 এর এ, আর্টিকেল 51। এবার আসছে আমাদের সবথেকে, মানে সবথেকে বলাটাও ভুল, গুরুত্বপূর্ণ যেটা অংশ সেটা হচ্ছে পার্ট 5, যেখানে আমাদের আর্টিকেল 52 থেকে, আর্টিকেল 52 থেকে 151, 52 থেকে 151 আর্টিকেল দেওয়া হয়েছে। সেখানে কি রয়েছে?
সেখানে বলা হয়েছে দ্য ইউনিয়ন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার কথাটা হচ্ছে দ্য ইউনিয়ন বলতে কি? দ্য ইউনিয়ন কথার অর্থ হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় পুরো সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল পাওয়ার সম্পর্কে আলোচনা করা হচ্ছে। মানে এই কারণে সব থেকে বড় পাওয়ার হাউস যদি আমরা সায়েন্সের ভাষায় বলি মাইটোকন্ড্রিয়া, কোষের শক্তিঘর, সেরকম দ্য ইউনিয়ন সম্পর্কে কেন্দ্রীয় সরকার সম্পর্কে বা কেন্দ্রীয় বিভিন্ন পরিষদগুলো সম্পর্কে আলোচনা করছে পার্ট 5। অর্থাৎ এই পার্ট 5 এর মধ্যে আলোচনা করা হবে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে। অর্থাৎ এর মধ্যে আমরা আলোচনা করব ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে, কিভাবে ভারতের রাষ্ট্রপতি গঠিত মানে নির্বাচিত হন, কি পদ্ধতিতে বা কি পদ্ধতিতে তার পদচ্যুতি হয় বা কি পদ্ধতিতে তার তার কি কি ক্ষমতা রয়েছে, সমস্ত কিছু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত যে মন্ত্রী পরিষদ, তারপর প্রধানমন্ত্রীদের মানে এর সঙ্গে যুক্ত যে বিভিন্ন ধরনের অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে? আইনি পরামর্শদাতা, আমরা পরে এদের সম্পর্কে আলোচনা করব। অ্যাটর্নি জেনারেল সম্পর্কে, ক্যাগ সম্পর্কে, কন্ট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল, ক্যাগ মানে যে আমাদের কি করে, অডিট করে, ক্যাগ সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব সুপ্রিম কোর্ট সম্পর্কে, কিভাবে সুপ্রিম কোর্ট গঠিত হয় এবং সুপ্রিম কোর্টের কি কি পাওয়ার রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ বিচার ব্যবস্থা সম্পর্কে টোটাল আমরা আলোচনা করব। এর মধ্যে আমরা আলোচনা করবো ভারতের সংসদীয় ব্যবস্থা বা পার্লামেন্ট সম্পর্কে। সংসদের যে তিনটে অংশের মধ্যে প্রথমত রাষ্ট্রপতি আর দুটো হাউস, লোকসভা, রাজ্যসভা। অর্থাৎ লোকসভা কিভাবে গঠিত হয়, রাজ্যসভা কিভাবে গঠিত হয়, তার কি কি ক্ষমতা রয়েছে। অর্থাৎ পার্ট 5 টোটাল আমরা ডিসকাস করব দ্য ইউনিয়ন বা কেন্দ্রীয় সরকারের মধ্যে। ওকে, এই জন্য পার্ট 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের কাছে। বলো, ক্লিয়ার হলে বলবে। নেক্সট আমরা আলোচনা করব পার্ট 6 সম্পর্কে। পার্ট 6 এর অবশ্যই তাহলে আর্টিকেল তারপর থেকে হবে 152 থেকে 237, 237, 152 থেকে 237 পর্যন্ত আমরা আলোচনা করব। তাহলে সেখানে কি নিয়ে আলোচনা করা হবে? অবশ্যই সেখানে আলোচনা করা হবে দ্য স্টেট সম্পর্কে, রাজ্য সম্পর্কে আলোচনা করা হবে। অর্থাৎ যে রাজ্য সরকার রয়েছে, সেই রাজ্য সরকার কিভাবে গঠিত হয়, ঠিক আছে, সেগুলো সম্পর্কে। আর রাজ্যের মধ্যে অবশ্যই প্রথমত আমরা ডিসকাস করব রাজ্যপাল সম্পর্কে, কিভাবে রাজ্যের হেড হিসেবে রাজ্যপাল গঠিত হয়, এবং মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার সম্পর্কে, এবং মুখ্যমন্ত্রীকে সাহায্য করার জন্য যে মন্ত্রী পরিষদ রয়েছে সেই মন্ত্রী পরিষদ সম্পর্কে। এছাড়া অ্যাটর্নি জেনারেলের মতো এখানে অ্যাডভোকেট জেনারেল রয়েছে, যে অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে আলোচনা করব। রাজ্যের জন্য হাইকোর্ট রয়েছে, হাইকোর্ট সম্পর্কে আলোচনা করব। আর রাজ্যের জন্য রয়েছে কি বিধানসভা রয়েছে, বিধানসভা রয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে বিধান পরিষদ রয়েছে। সব রাজ্যে নেই, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিধান পরিষদ রয়েছে। অর্থাৎ এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, কিভাবে এগুলো গঠিত হয়, এর কি কি পাওয়ার রয়েছে, সেগুলো সম্পর্কে প্রপার আমাদের আলোচনা করব পার্ট 6 এর মধ্যে। বল, ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ স্যার। আচ্ছা, সবার বোঝা যাচ্ছে তো? হ্যাঁ এরকম স্যার। কেউ আছো বুঝতে পারোনি যে সে কি পড়া হচ্ছে না হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না? Okay. তাহলে পার্ট 6 পর্যন্ত আমরা লিখে নিলাম। যদি না হয় বলো, চেঞ্জ করছি পেজ তাহলে। এবার এবার পার্ট 6 এর পরে আমাদের রয়েছে কি পার্ট 7, ঠিক আছে? এরপর রয়েছে আমাদের পার্ট 7। এবার তোমার দেখো পার্ট 7 বলতে কিন্তু কিছু নেই। পার্ট 7 বর্তমানে কিন্তু রিপিল বা যেটাকে আমরা বলি প্রত্যাহত। মানে পার্ট 7 এ কি এমন ছিল যে তুলে নেওয়া হয়েছে? অবভিয়াসলি পার্ট 7 এ কি ছিল, আমাদের যে বিভিন্ন রাজ্যগুলো আগে থাকতো। এবার রাজ্য বলতে স্যার রাজ্য তো এখনো আছে। তাহলে রাজ্য বলতে আমাদের এ বি সি ডি ক্যাটাগরিতে রাজ্য বিভক্ত ছিল। কিন্তু 1956 সালে 1956 এ কি হয়েছে, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট হয়েছে, এটা আমরা পরে পড়বো। স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট হয়েছিল। সেই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুযায়ী সেই রাজ্যগুলোকে এবিসিডি ক্যাটাগরি থেকে ভেঙে লিঙ্গুইস্টিক বেসিসে অর্থাৎ ভাষা ভিত্তিক হিসেবে ভাগ করা হয়েছে।
যে যে ভাষা ভিত্তিক হিসেবে রাজ্যগুলোকে ভাগ করা হয়েছে। সেই ভাষা ভিত্তিক হিসেবে ভাগ করার জন্য এই পার্ট 7 কিন্তু প্রত্যাহত করা হয়েছে, রিপিল্ড করা হয়েছে 1956 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এটা হচ্ছে 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, তার মাধ্যমে এটা কি হয়েছে, প্রত্যাহত করে নেওয়া হয়েছে। ওকে, মানে এটা কিন্তু বর্তমানে নেই। এবার হচ্ছে আমাদের পার্ট 8। এবার পার্ট 8 এর মধ্যে কি রয়েছে, আমাদের কেন্দ্র রাজ্য ছাড়াও আমাদের আরো কিছু কি রয়েছে, আমাদের কিছু কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে। কেন্দ্র শাসিত অঞ্চল, যেটাকে আমরা বলি ইউনিয়ন টেরিটরি। ওকে, কেন্দ্র শাসিত অঞ্চল যেটাকে আমরা বলি কি, ইউনিয়ন টেরিটরি রয়েছে। এবার ইউনিয়ন টেরিটরি হওয়ার কারণে এদের উপর কিছু বিশেষ মানে ক্ষমতা বা কিছু কেন্দ্রীয় সরকার কি হয়, মানে এটাকে কন্ট্রোল করে থাকে। যেটা হচ্ছে 239 থেকে আর্টিকেল 242 এর মধ্যে রয়েছে, যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে আলোচনা করা হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল কিভাবে পরিচালিত হয়, এর মধ্যে কি ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের বলা হয়েছে পার্ট 8 এর মধ্যে। এরপর আমাদের রয়েছে কি, পার্ট 9। ঠিক আছে, এরপর আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে পার্ট 9। এবার পার্ট 9 মানে অবশ্যই আমরা বুঝতে পারছি ভীষণ গুরুত্বপূর্ণ। পার্ট 9 আর পার্ট 9 এর এই দুটো জায়গা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পরে অ্যাড করা হয়েছে। এগুলো কি কি জিনিস, পার্ট 9, পার্ট 9 এর মধ্যে কি রয়েছে, পঞ্চায়েতি রাজ রয়েছে। ঠিক আছে, পঞ্চায়েতি রাজ রয়েছে। এবার এই পঞ্চায়েতি রাজ কিন্তু প্রথম থেকে ছিল না, এটা আমাদের অ্যাড করা হয়েছে 1992 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, পিভি নরসিমহা রায়ের আন্ডারে। এগুলো আমরা পরে ডিসকাশন করব। আর 9 এর তে কি রয়েছে, মিউনিসিপ্যালিটি সম্পর্কে, যেটাকে আমরা বলি নগরপালিকা সম্পর্কে। পঞ্চায়েতি আর নগরপালিকা, এটা 1992, 93, 92, 93 তে এগুলো দুটোতেই হয়েছিল। গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত হবে, গ্রাম পঞ্চায়েত হবে, শহরের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি হবে বা নগরপালিকা হবে। এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আর এছাড়া হচ্ছে 9 এর রয়েছে, এর মধ্যে রয়েছে কিছু সমবায় সমিতি। ঠিক আছে, কোঅপারেটিভ, বিভিন্ন কোঅপারেটিভ দেখবে সংগঠন রয়েছে, কোঅপারেটিভ সোসাইটি রয়েছে, সেখান থেকে কিছু কোঅপারেটিভ ব্যাংক ফরমেশন হয়, সমবায় সমিতি। এগুলো পার্ট 9 এর তে, এগুলো দেখো পরে অ্যাড করা হয়েছে। লিখে রাখবে শুধু পঞ্চায়েতি, নগরপালিকা, সমবায় সমিতি, এগুলো আমাদের রয়েছে। এগুলোর জন্য আর্টিকেল রয়েছে 243। বলে স্যার একটা আর্টিকেলেই সব? না, আর্টিকেলের মধ্যে 243 এ বি সি ডি করে এরকম আছে। ঠিক আছে, মানে যেমন এর মধ্যে 243 ও আছে পঞ্চায়েতি রাজের ক্ষেত্রে, নগরপালিকার ক্ষেত্রে আর্টিকেল আছে ও পর্যন্ত আছে। এবার এ থেকে ও পর্যন্ত এতে রয়েছে তোমার পঞ্চায়েতি রাজে। তারপর 243 এর পি থেকে তোমার হচ্ছে ZG পর্যন্ত মিউনিসিপ্যালিটি। এরকম করে আমাদের ভাগগুলো রয়েছে। ঠিক আছে, যাই হোক এগুলো আমি খুব বেশি ডিসকাস করব না, শুধু মনে রাখবো আর্টিকেল 243, 243 পার্ট 3 এর পার্ট মানে 9 এর জন্য রাখা হয়েছে। এটাকে বিভিন্ন ভাগে ভাগে ভাগ করা হয়েছে। আর্টিকেল 243 এর মধ্যে বহু আর্টিকেল আছে বিভিন্ন রকম ভাগ করে। ওকে, আমরা খুব বেশি এখন ভিতরে যাব না, কি ব্যাপার কেন ব্যাপার আমরা পরে ডিসকাশন করবো, যখন চ্যাপ্টারটা পড়াবো তখন আমরা এগুলো সম্পর্কে ডিসকাস করব। এরপর রয়েছে পার্ট 10, দশম পার্ট। পার্ট 10 এর মধ্যে কি রয়েছে, আমাদের যে বিভিন্ন ট্রাইবাল এরিয়া রয়েছে, শিডিউল মানে আমাদের শিডিউলড যারা হচ্ছে ট্রাইবাল এরিয়া, শিডিউল কাস্ট এবং SC ST, এবং কিছু ট্রাইবাল এরিয়া রয়েছে। ঠিক আছে, ট্রাইবাল এরিয়া বলতে কি, ট্রাইবাল এরিয়া বলতে কি আমরা যেমন বলতে পারি কিছু ট্রাইবাল এরিয়ার মধ্যে যেমন আসাম, ঠিক আছে, আসাম, মেঘালয়, মণিপুর, এইগুলো হচ্ছে কিছু ট্রাইবাল স্টেট রয়েছে। ঠিক আছে, আর এদের মধ্যে কিছু কিছু জায়গায় অন্ধ্রপ্রদেশ, কিছু কিছু ট্রাইবাল এরিয়া রয়েছে। ঠিক আছে, সেই ট্রাইবাল এরিয়াদের জন্য এদের জন্য বিশেষ কিছু অধিকার দেওয়া হয়। আমরা যখন পড়বো দেখবো যে সেই ট্রাইবাল এরিয়ার যে আইন প্রণয়ন, সেটা সেই জায়গার লোকাল যারা ট্রাইব হয় তাদের সাথে আলোচনার মাধ্যমে ডিসাইড করতে হয়। মানে গভর্নমেন্ট চাইলেই এদের উপরে আইন প্রণয়ন বা আইন চাপিয়ে দিতে পারে না। ওকে, সেই কারণে এই পার্ট 10 যেটা হয় সেটা একটু গুরুত্বপূর্ণ থাকে এদের ক্ষেত্রে। এখান থেকে আর আর্টিকেল তোমাদের মনে রাখতে হবে না, আর্টিকেল এই পার্ট 9 পর্যন্ত মনে রাখতে হয়, এরপরে আর আর্টিকেল তোমাদের পড়তে হয় না। ওকে, তো পার্ট 9 এর মধ্যে SC ST দের সম্পর্কিত বা ট্রাইবাল এরিয়া সম্পর্কে রয়েছে। পার্ট 11, 11তম আর্টিকেলে কি রয়েছে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক।
কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক। কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক বলতে কি? যে কিছু, কিছু এইগুলো কি হয় বিভিন্ন তালিকার মাধ্যমে ভাগ করা। আমি একটা উদাহরণ দিচ্ছি। কেন্দ্র রাজ্যের সম্পর্ক তালিকা বন্টনের মধ্যে হয়ে থাকে। মানে কি? সাপোজ ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। তাহলে তোমরা বুঝতে পারবে। সাপোজ ধরো যে আমাদের এই যে নাগরিকত্ব সংক্রান্ত ব্যাপার, যে কে ভারতের নাগরিক হবে সেই সম্পর্কে কেন্দ্রীয় সরকার যা বলবে সেটাই কিন্তু সর্বোচ্চ। ঠিক আছে? যদি রাজ্য সরকার বলে না, মমতা ব্যানার্জি বলছেন আমি মানব না, তাহলে কিন্তু কেউ শুনবে না। কারণ সেটা বলার অধিকার রাজ্য সরকারের নেই। সেটা কেন্দ্রীয় সরকারের মধ্যে রয়েছে। সেই জন্য সেটা কেন্দ্রীয় তালিকা, যেটাকে আমরা ইউনিয়ন লিস্ট বলি। এবার কোন রাজ্যে লিকার মানে মদ খাওয়া হবে কি হবে না, লিগাল হবে কিনা ইলিগাল হবে সেটা রাজ্য ডিসাইড করবে। বা ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, সেটা ডিসাইড করবে কে? রাজ্য সরকার। ঠিক আছে? বলো আজকের দিনে বলো ডিফেন্স, যেটাকে আমরা বলি প্রতিরক্ষা, সেখানে কেন্দ্রীয় সরকার যা ডিসাইড করবে তাই হবে। কিন্তু বিদ্যুৎ রাজ্য সরকার যা বলবে তাই হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্র রাজ্য মিলিতভাবে ডিসাইড করবে, যেমন কি শিক্ষা, এডুকেশন। অর্থাৎ এইভাবে তালিকা বন্টন করা হয়েছে। কিছু কিছু জিনিস কেন্দ্রীয় তালিকায় রয়েছে, কিছু কিছু রাজ্য তালিকার মধ্যে রয়েছে। সেগুলো সম্পর্কে পার্ট 9 এর মধ্যে বলা হচ্ছে যে কেন্দ্র রাজ্যের মধ্যে কি কি সম্পর্ক হবে সেগুলোর কথা পার্ট 11 এর মধ্যে বলা হয়েছে। বলো, এতটা ক্লিয়ার হলে বলবে। বলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এটা মুছে দিলাম, পরের পেজে যাচ্ছি। লেখা আছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। ওকে। নেক্সট পার্ট 11 এর পরে আমরা আলোচনা করবো এবার পার্ট 12 সম্পর্কে। এবার পার্ট 12 এর মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়? এখানে আলোচনা করা হয় ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ব্যাপার নিয়ে। ঠিক আছে? ব্যবসা ব্যবসা বাণিজ্য না, সরি, এখানে আলোচনা করা হয় আমাদের বিভিন্ন সম্পত্তি নিয়ে। সম্পত্তি বলতে যে আমরা এখানে বলতে পারি ফাইন্যান্স, ঠিক আছে, প্রপার্টি, এগুলো সম্পর্কে, যে প্রপার্টির যে বিভিন্ন থাকে বা বিভিন্ন কন্ট্রাক্ট থাকে, সুইটস থাকে, এগুলো কি জিনিস, এগুলো খুব বেশি তোমাদের আলোচনা করতে হয় না, কারণ এগুলো কি বলতো কিছু পলিটিক্যাল সায়েন্সের ব্যাপার থাকে। যা শুধু লিখে রাখো যে এখানে সম্পত্তি সংক্রান্ত ব্যাপার এগুলো সম্পর্কে থাকে। মানে একটা সিম্পল ভাষায় বলছি, কোন একটা জায়গা নিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকারের মধ্যে গন্ডগোল হচ্ছে, বা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বিভিন্ন কন্ট্রাক্টে জিনিসপত্র করতে দিয়ে থাকে, সেই সংক্রান্ত ব্যাপার থাকে। ঠিক আছে? পার্ট 12 এর মধ্যে। আবার পার্ট 13, 13তম মধ্যে কি থাকে? পার্ট 13 এর মধ্যে থাকে ট্রেড কমার্স, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ব্যাপার থাকে। এখানে ট্রেড কমার্স মানে কোন দেশের সাথে কিরকম ব্যবসা বাণিজ্যিক নীতি হবে সেই সংক্রান্ত এখানে বলা থাকে। ট্রেড কমার্স মানে যাকে আমরা ভালো বাংলাতে লিখতে পারো যে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ব্যাপার, যে কোন দেশের সাথে ব্যবসা বাণিজ্য কি নিয়মে হবে বা এগুলো সম্পর্কে। এবার পরে পরিবর্তন করে সেগুলো আলাদা কথা। মানে এই পার্ট 13 এইসব জিনিসগুলোকে নিয়ে আলোচনা করে থাকে। স্যার পার্ট 13। বলছি হ্যাঁ, স্যার বলো। স্যার বলো, বলছি বলো। যে এই যে পার্ট হুম। 12 আর 13 এই দুটো সেই সেন্ট্রাল আর স্টেটের মধ্যেই হয়তো? না এটা শুধুমাত্র না, সেন্ট্রাল এরকম ব্যাপার? কোনো ব্যাপার নেই। না, 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 এটা সেন্ট্রাল আর স্টেটের মধ্যে ব্যাপার, এরকম ব্যাপার না। এগুলো আমাদের রয়েছে টোটালি তোমার হচ্ছে এর ক্ষেত্রেও হবে, কি বলে তোমার বাইরের ক্ষেত্রেও হবে। হুম, ও মানে পুরো জায়গার সেন্ট্রাল মধ্যে হবে, এটা সেন্ট্রালের বাইরের মতো ক্ষেত্রেও আর হবে। স্টেটের মতো? হ্যাঁ, হ্যাঁ। না, না, এগুলো দেখো এগুলোর মধ্যে সবকিছুই ইনক্লুডেড থাকে। পার্টের আচ্ছা মধ্যে বলা রয়েছে। এবার এর মধ্যে কি হয় যে বাইরের কোনো দেশের সাথেও যে কি কি পলিসি থাকবে সেগুলোরও নিয়ম কানুন, এখানে নিয়ম কানুন থাকে, এর সাথে শিডিউল ইনক্লুডেড হবে। আচ্ছা স্যার এই মানে এটা পার্টগুলোর সাথে সাথে শিডিউল থাকে। আচ্ছা স্যার এটা বলো, আর কি বলো। মানে মানে এতক্ষণ যেটা আর কি স্টেট আর ইউনিয়নের মধ্যে যে সম্পর্ক হিসেবে পড়ছিলাম এখন সেটা আর নেই তাই তো? মানে এটা না, 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 মানে সেটা শুধুমাত্র 11 এর মধ্যেই রয়েছে, কেন্দ্র রাজ্যের আচ্ছা মধ্যে তালিকা ভাগ। এবার ঠিক এখানে আছে। যে ব্যাপারগুলো এটা শুধু কেন্দ্র রাজ্যের মধ্যে না, এটা কেন্দ্র রাজ্য ছাড়াও যে কোনো ব্যক্তির সাথে, যে কোনো দেশের সাথে সবকিছু ইনক্লুডেড। আচ্ছা আর স্যার। 12, 13 এগুলো কোনো মানে ইন্ডিভিজুয়াল স্টেট আর সেন্ট্রালের মধ্যে ব্যাপার স্যাপার নয় কিন্তু। বোঝা গেল কি আচ্ছা। বললো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের হচ্ছে পার্ট 14।
14তম পার্টে কি বলা হয়েছে? এখানে রয়েছে আমাদের বিভিন্ন সার্ভিস মানে বিভিন্ন চাকরি সংক্রান্ত ব্যাপার রয়েছে। সার্ভিস আন্ডার সার্ভিস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেট লিস্ট মানে কেন্দ্রীয় চাকরি এবং রাজ্য সরকারের চাকরি সংক্রান্ত ব্যাপার-স্যাপার রয়েছে। চাকরি সংক্রান্ত ব্যাপার বলতে কিরকম ব্যাপার? যে কিছু, কিছু ক্ষেত্রে মানে দেখবে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের মধ্যে চাকরি সংক্রান্ত বিষয় যে কোন চাকরি কেন্দ্র সরকারের চাকরি হবে, কোন চাকরি রাজ্য সরকারের চাকরি হবে সেই সংক্রান্ত ব্যাপার। এগুলো আমাদের পার্ট 14 বা পার্ট 14 র মধ্যে সেগুলো সম্পর্কে বলা হয়েছে। এবার পার্ট হচ্ছে 15। 15 এর মধ্যে কি রয়েছে? হ্যাঁ, এখানে একটা মনে রাখবে পার্ট 14 এর মধ্যে ইউনিয়ন হলে তার মানে এখান থেকে ইউপিএসসি হবে। ঠিক আছে? আর স্টেটের ক্ষেত্রে হলে সেখানে পিএসসি হবে। ইউপিএসসি, পিএসসি পার্ট মানে 14 এর মাধ্যমে গঠিত হয়। এই কারণে পিএসসি এই যে পিএসসি বা ইউপিএসসি যদি কেউ চাকরি করে তা কিন্তু চাকরি থেকে কেউ বের করতে পারবে না। মানে এক কথায় হচ্ছে মানে থাকলে যাই হোক মানে এদের স্যালারি কোনোদিন বন্ধ হয় না। পিএসসি সার্ভিস যারা করে বা ইউপিএসসি থেকে যারা সার্ভিস করে তাদের সার্ভিস চাকরি কিন্তু বন্ধ করতে গভর্নমেন্টও পারবে। এই যে দিতে বাধ্য থাকে। কিন্তু স্কুল টিচার হলে যে কোনো সময় যদি চায় মনে করে বন্ধ করে দিতে পারে। ঠিক আছে? কিন্তু করে না আলাদা কথা। বাট চাইলে কিন্তু করতে পারে। ঠিক আছে? কোনো ক্লেম কিচ্ছু টিকবে না ধরতে। যাই হোক তো পার্ট 15 এর মধ্যে কি রয়েছে? নির্বাচন সংক্রান্ত বিষয়বস্তু। ইলেকশন। এই যে আমাদের ইলেকশন হয়, নির্বাচন হয়, সেই ইলেকশন সংক্রান্ত বিষয় আমাদের পার্ট 15 এর মধ্যে রয়েছে। আর পার্ট 16 16তম পার্টের মধ্যে কি রয়েছে? এখানে রয়েছে লোকসভা, রাজ্যসভার এবার এখানে কি একটা জিনিস দেখবে যেখানে হচ্ছে মানে আসন সংরক্ষণের ব্যাপার রয়েছে। আমাদের যে আসন সংরক্ষণ হয়, যে আসন সংরক্ষণ বলতে যারা হচ্ছে এসসি হয়, এসটি হয়, ঠিক আছে? ওবিসি হয়, এদের জন্য যে আসন সংরক্ষণ তার জন্য ব্যবস্থা আমাদের পার্ট 16 এ রয়েছে। সার্টেন ক্লাস এসসি, এসটি, ওবিসি দের জন্য যে রিজার্ভেশন আসন সংরক্ষণ সেটা পার্ট 16 এ রয়েছে। পার্ট 17 এ রয়েছে সরকারি ভাষা সম্পর্কে যেটাকে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। ঠিক আছে? তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের 22 টা ভাষা রয়েছে। ঠিক আছে? সরকারি যে ভাষা-টাষাগুলো রয়েছে 22 টা ভাষা রয়েছে। আগে ছিল কতগুলো ভাষা ছিল আগে মূল সংবিধানে? 22টি। মূল সংবিধানে 22 টা ছিল? পাঠের সঙ্গে মিশিয়ে দিলে হবে? কতগুলো ভাষা ছিল? ল্যাঙ্গুয়েজ বাবা ভাষা, ভাষা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 14 টা ছিল? এড করে বর্তমানে 22 টা আছে? যাই হোক সব ভুলে গেছো। বলছিলাম 22 পড়িয়েছিলাম কোন ভাষা 22 টা আছে। কবে এড হয়েছে ডোগরি, মৈথিলি কবে এড হয়েছিল? সব ভুলে গেছে। পড়াতে হবে আবার নাও ঠিক আছে। পার্ট 17 এ এগুলো রয়েছে। পার্ট 18 4টা পড়ে গেছে। 3টা। পার্ট 18 এখানে কি রয়েছে? এমার্জেন্সি প্রভিন্স রয়েছে। এমার্জেন্সি বলতে আমাদের যে জরুরি অবস্থা হয়, কেন্দ্রীয় জরুরি অবস্থা, রাজ্য জরুরি অবস্থা হয়। যে জরুরি অবস্থায় কার হাতে কিরকম পাওয়ার রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা এখানে হয়। এমার্জেন্সি প্রভিন্স। তো এর মধ্যে আমাদের ন্যাশনাল এমার্জেন্সি হয়, স্টেট এমার্জেন্সি হয়, আর হচ্ছে কি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হয়। ন্যাশনাল, স্টেট আর ফাইন্যান্স। এবার আর্টিকেল রয়েছে 352, 356 আর 360। এগুলো আমাদের আর্টিকেল রয়েছে যে যেগুলো আমাদের পড়াতে আমরা এগুলো আস্তে আস্তে দেখে নেবো। 18 এর মধ্যে রয়েছে। 19 এর মধ্যে কি রয়েছে? এখানে রয়েছে যে কোনো কিছু আমাদের যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রয়েছে, রাষ্ট্রপতি যে রয়েছে বা রাজ্যপাল রয়েছে এদের ক্ষেত্রে একটা বিশেষ ধরনের ছাড় রয়েছে। ছাড় বলতে কিসের ভিত্তিতে? ফৌজদারি ব্যাপারে বা ফৌজদারি আইনে তার উপরে ছাড় রয়েছে। কিরকম? যদি কোনো ব্যক্তি, কোনো প্রেসিডেন্ট যদি কাউকে খুন করে বা মার্ডার করে, যেকোনো ধরনের যদি ক্রিমিনাল কেস হয়, তাহলে কিন্তু প্রেসিডেন্টকে কোন রকমের শাস্তি দেওয়া যাবে না। তার বিরুদ্ধে কোন রকমের ক্রিমিনাল কেস কিন্তু রুজু করা যাবে না। তার মানে কি প্রেসিডেন্ট যাকে তাকে খুশি তাকে করে দিতে পারে? ব্যাপারটা সেরকম নয়। যদি প্রেসিডেন্ট কোনো খুন করে থাকে, তাহলে তাকে কি করতে হবে? তার টার্ম শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অথবা তাকে ইমপিচ করতে হবে। মানে তাকে
প্রেসিডেন্ট থেকে হটাতে হবে, সরাতে হবে, তারপর তার বিরুদ্ধে আইন আরোপ করা যাবে। সেইটা আমাদের পার্ট 19 এর মধ্যে, মানে পার্ট 19 এ সেই সংক্রান্ত ব্যাপার আমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে? 20তম পার্টের মধ্যে কি নিয়ে আলোচনা করা রয়েছে? সংবিধান সংশোধন সম্পর্কে রয়েছে। যে সংবিধানকে যে সংশোধন করা যাবে, সেটা কিভাবে করা যাবে? এখানে আর্টিকেলটা আমাদের পড়াবো পরে। আমাদের আর্টিকেল 368 এখানে রয়েছে, 368 এখানে রয়েছে। এখানে সংবিধান সংশোধন কি পদ্ধতিতে করা যাবে, সেগুলো সম্পর্কে আমাদের পার্ট, মানে পার্ট 20 তে বলা হয়েছে। ঠিক আছে? আর আমাদের যে ছোট্টখাট্ট 21 আর 22 খুব বেশি গুরুত্বপূর্ণ না। 21 হচ্ছে কিছু টেম্পোরারি প্রভিন্স থাকে, আর 22 এ থাকে শর্ট টাইটেল। সেগুলো সম্পর্কে আর আমি লিখছি না বা লেখাচ্ছি না, কারণ ওগুলো সম্পর্কে আর কোনোদিন কোথাও পড়বে না, কারণ ওগুলো জাস্ট সেভাবে কিছু ব্যাপারই নয়। মেইনলি আমাদের পার্ট 20 পর্যন্ত আমাদের জানতে হবে। বলো, ক্লিয়ার হলে বলবে সমস্ত পার্টগুলো। লাস্ট আমি শিডিউল গুলো লিখে দেবো, শিডিউল গুলো লিখে দিলে মোটামুটি আজকের ক্লাস আমাদের কমপ্লিট হবে। বলো, লেখা হলে বলবে, বুঝতে পারলে বলবে, কোনো ডাউট থাকলে বলবে। হয়ে গেছে স্যার। ওকে, এবার দেখো, এই যে আমি পড়ালাম একটু আগে, যে পাঠের সাথে সাথে কিছু তফসিল বা শিডিউল থাকে, তফসিল বা শিডিউল থাকে, সেগুলো কি করে? এই যে পাঠের মধ্যে যে জিনিসগুলোকে বলা যায়নি বা লেখা সম্ভব হয়নি, সেগুলোকে কি করা হয়, মানে এক্সপ্লেন করার জন্য, ব্যাখ্যা করার জন্য, ঠিক আছে, এগুলোকে শিডিউল গুলো রয়েছে। তাহলে শিডিউলের মধ্যে যে প্রথম তফসিল, ফার্স্ট শিডিউল, সেখানে কি রয়েছে? ফার্স্ট শিডিউলের মধ্যে রয়েছে রাজ্য সংক্রান্ত ব্যাপার, রাজ্য সংক্রান্ত বিষয়বস্তু। মানে ওই যে বললাম কিভাবে রাজ্য গঠিত হয় সেগুলো তো বলে দিল, কিন্তু সেগুলোর মধ্যে কি অ্যামেন্ডমেন্ট, কি বিষয়বস্তু রয়েছে, কিভাবে করা যাবে, কি করতে পারবে না, সেগুলোর এক্সপ্রেশন দেখো প্রথম শিডিউল বলছে। দেখো প্রথম পার্ট আর প্রথম শিডিউল দেখো একই ব্যাপার, কিন্তু সব জায়গায় সব পার্টের সাথে সব শিডিউল কিন্তু নেই। তাহলে প্রথম শিডিউল রাজ্য সংক্রান্ত বিষয়বস্তু, ভীষণ সিম্পল। দ্বিতীয় তফসিল, সেকেন্ড শিডিউল, কি নিয়ে আলোচনা করে? সেকেন্ড শিডিউল আলোচনা করে যে বিভিন্ন যে কেন্দ্রীয় প্রতিনিধি রয়েছে তাদের বেতন এবং ভাতা এবং অন্যান্য সুবিধা সম্পর্কে আলোচনা করে। মানে কে কতটা হচ্ছে অ্যালাওয়েন্স পাবে, কে কতটা স্যালারি পাবে, কে কতটা মানে তোমার এরপরে পেনশন পাবে, সেগুলো সম্পর্কে আলোচনা আমাদের সেকেন্ড শিডিউল করে থাকে। এর মধ্যে সব প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, চিফ মিনিস্টার, রাজ্যপাল, সমস্ত হাইকোর্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সবার স্যালারি অ্যালাওয়েন্সের সম্পর্কে আলোচনা করবে কে? সেকেন্ড শিডিউল বা দ্বিতীয় তফসিল। আর থার্ড শিডিউল, তৃতীয় তফসিল, কি নিয়ে আলোচনা করবে? তৃতীয় তফসিল আলোচনা করবে সেই সব ব্যক্তিদের করার সময় শপথ যে নেবে, ওথ কেমন হবে, বা শপথ বা যেটাকে আমরা প্রতিজ্ঞা বলি, তার বয়ান কিরকম হবে, যেটাকে আমরা বলি ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। ওথ, ওথ বলে থাকি, ওথ কথাটা জানলেই হবে। আর এখানে হচ্ছে স্যালারি, স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্সেস, এগুলো সম্পর্কে আলোচনা করা থাকবে আমাদের শিডিউল 2 তে, স্যালারি অ্যালাওয়েন্সেস। শিডিউল 4 এ আমাদের, শিডিউল 2 তে স্যালারি অ্যালাওয়েন্সেস, আর শিডিউল 3 তে শপথ প্রতীক্ষা সম্পর্কে আলোচনা করা থাকবে এখানে। এবার চতুর্থ তফসিল, ফোর্থ শিডিউল, এখানে আমাদের কি রয়েছে? ফোর্থ শিডিউল এখানে রয়েছে যে রাজ্যসভাতে, ঠিক আছে, রাজ্যসভাতে রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে, রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে আসন বন্টন। মানে দেখবে, এটা আমরা আস্তে আস্তে পড়বো যে রাজ্যসভাতে কি হয়, উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সিট থাকে বা আসন থাকে, ঠিক আছে। তাহলে কি হয়, আহ, কেন? কারণ উত্তরপ্রদেশের জনসংখ্যা বেশি, সেই কারণে সিট সেখানে বেশি থাকে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সে কারণে কতটা অনুযায়ী আসন বন্টন হবে সেগুলো সংক্রান্ত ব্যাপার ফোর্থ এতে হয়ে থাকে। একটা জিনিস মাথায় রাখবে, এগুলো বেসিক্যালি হয় জনসংখ্যা, মানে জনগণনা বা সেন্সাসের ভিত্তিতে। যদিও আমাদের এখনো পর্যন্ত যে সেন্সাস আছে 1971 সালের জনসংখ্যার ভিত্তিতে, কিন্তু আমাদের এখনো সিট বন্টন রয়েছে, ঠিক আছে। এখনো কিন্তু 2001ও নেওয়া হয়নি, 2011ও হয়নি, 1971-এ যে এটা ফিক্সড করা আছে
2024 এটা শেষ হয়ে যাবে। এরপরে আমাদের সিট ডিস্ট্রিবিউশন আরো বাড়বে। এই কারণে নতুন পার্লামেন্ট তৈরি করা হয়েছে বেশি সিট ক্যাপাসিটির সাথে। পঞ্চম তপসি, 5th শিডিউলের মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়েছে? 5th শিডিউলের এখানে লেখা হয়েছে যে বিভিন্ন ট্রাইবাল এরিয়া, তপশিল যেসব ক্ষেত্রগুলো রয়েছে, মানে তপশিল বা ট্রাইবাল যে এরিয়া রয়েছে, সেই ট্রাইবাল এরিয়াতে যে অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে হবে? ওই যে বললাম একটু আগে কথা ওইখানে বলেছিলাম, সেখানে দেখো জাস্ট বলেই দিয়েছে কিন্তু শিডিউলে তার বেটার এক্সপ্রেশন রয়েছে। ট্রাইবাল এরিয়ার ক্ষেত্রে কিরকম ভাবে শাসন মানে ব্যাপার হবে সেগুলো রয়েছে 5th শিডিউলের মধ্যে। ঠিক আছে, এবার 6th শিডিউল, ষষ্ঠ তপশিলের মধ্যে কি নিয়ে আলোচনা করা রয়েছে? কিছু বিশেষ রাজ্যের উপরে দেওয়া রয়েছে, যেমন বললাম অসম, ঠিক আছে, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, যেসব মানে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর জন্য বিশেষ ক্ষমতা রয়েছে। এই রিসেন্ট একটা হচ্ছে, তোমরা হচ্ছে একটা জিনিস হয়তো খেয়াল করেছো কিনা জানি না, লাদাখে একটা আন্দোলন চলছে, কেউ জানো হ্যাঁ স্যার। লাদাখে কি চলছে? লাদাখে যে দাবিটা করছে, সে দাবিটা এটাই করছে যে এই মানে লাদাখকে 6th শিডিউলের আন্ডারে ইনক্লুড করার হ্যাঁ জন্য। স্যার। মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের যেরকম ক্ষমতা রয়েছে, যেরকম এখানে লাদাখকে ইনক্লুড করার জন্য দাবি করছে। করলে কি হবে? স্যার মানে এইসব জায়গার ক্ষেত্রে বলো। হ্যাঁ স্যার, আপনি আগে বলে নিন তারপর বলছি। হুম, কেন? লাভটা কি হবে? এতে কি হবে যে আজকে ধরো তোমার মনে হলো যে তুমি গিয়ে আসামে একটা জায়গা কিনবে, তুমি কিন্তু কিনতে পারবে না। আজকে যদি আদানি মনে করে যে আসামে কোনো একটা জায়গা কিনে সেখানে একটা মানে ফার্ম বানিয়ে দেবে বা কিছু একটা বিল্ডিং বানিয়ে দেবে বা কিছু একটা করে দেবে, সে কিন্তু করতে পারবে না। ঠিক আছে, এইগুলো 6th শিডিউলে। ফলে কি হচ্ছে, লাদাখকে ইউটি করার কারণে সেখানে আদানি বলো যে কোনো দেশ মানে যে কোনো গিয়ে সেই জায়গার ল্যান্ড কিনে নিয়ে, কারণ খুব কম পয়সা ল্যান্ড কিনতে পারবে যেভাবে অন্যান্য রাজ্যে কিনতে পারছে, তাহলে কিনে নিয়ে কি করবে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার বানাবে, ফলে সেই জায়গার যে জিওগ্রাফি সেটার একদম শেষ হয়ে যাবে বা ন্যাচারাল যে হ্যাবিটেট সব নষ্ট হয়ে যাবে। কিন্তু আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এইসব জায়গায় কি হয়, যে কোনো প্রাইভেট কোম্পানিকে জায়গা কিনতে পারবে না। ফলে সেই জায়গার যে একটা বিশেষ বৈশিষ্ট্য সেটা বজায় থাকবে, সেই জায়গার কালচার বজায় থাকবে। সেই কারণে 6th শিডিউলে লাদাখকে ইন্ট্রোডিউস করতে যাই। এবার আদানির মানে মোদিজির এটা একটা উদ্দেশ্য রয়েছে যে লাদাখকে এইভাবে করা। এবার দেখো এর পিছনে অনেক মানে ড্রব্যাক আছে, কি মানে জিওগ্রাফি আমাদের নষ্ট হবে কিন্তু কি লাদাখের ডেভেলপমেন্ট হবে এর কারণে। ফলে এটা ভুল ঠিক এই মুহূর্তে বলাটা সম্ভব নয়, বাট এটা একটা মানে দাবি বলতে পারো, যা বলতে পারো, কারণ আমরা চাই পুরোনো জিনিসটাকে ধরে রাখতে। বা লাদাখের জিওগ্রাফি কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এটা ঠিক বলবো কি ভুল বলবো সেভাবে কিছু বলা মুশকিল, বাট যে যার দিক থেকে সে তার কারেক্ট। ওকে, কি বলছিলে আবার বলো, না বোঝা গেছে ব্যাপারটা দাবিটা নিয়ে? স্যার বোঝা গেছে। মানে স্যার এই যে 6 শিডিউলের ক্ষমতাটা কখনোই সেই আ আ মানে সেই আর্টিকেল 370 র মতো তো নয়। মানে আলাদা না সম্পূর্ণ না না। রাজ্য সেরকম কিছু নয়। শুধুমাত্র ওরা চাইছে আচ্ছা, ইউটি না আর্টিকেল থ্রি, হ্যাঁ, আর্টিকেল 370 তাহলে আমাকে একটু এক্সপ্লেন করে দিতে হবে একটা ক্লাসে, কিভাবে বন্ধ হলো, এতদিন কেন লাগলো, ওগুলো সম্পর্কে জানো? না জানো না? স্যার ওই তো যেটুকু দেখিয়েছে মুভিতে ওইটুকুই জানি। ডিটেইলস কিছু জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আলোচনা করে দেবো। আমি নেক্সট দিনে আমি একটু আর্টিকেল 370 মানে কেন এসেছিল, হ্যাঁ কেন স্যার, গেল, আর এতদিন পরে কেন গেল, কেন 2014 গেল? থেকে আজকে 24, এতদিন পরে 19-এ এসে কেন গেল, কিভাবে গভর্নমেন্ট প্ল্যান করেছে। আচ্ছা আমি বলে দেবো, হ্যাঁ স্যার, আলোচনা একটু করে দেবো। বলে দেবেন। মানে আমি হুম, হুম। শুধু মানে ততটুকুই দেখেছি যতটুকু দেখানো হয়েছে। হচ্ছে ডিটেইল কিছু জানি না। হ্যাঁ, হ্যাঁ। আলোচনা করে দেবো আমি। কারণ মানে যে কেউ একটা খুব বড় দাবি উঠেছিল যে, যে কেউ আসুক কখনোই বন্ধ করতে পারবে না আর্টিকেল 370, খুব হ্যাঁ বড় স্যার। দাবি ছিল। কিভাবে গভর্নমেন্ট করলো এবং কনস্টিটিউশনালি করলো। সংবিধান সম্মতভাবেই করলো। এরকম নয় আনকনস্টিটিউশনাল। এবং সংবিধান মেনেই কিন্তু ভীষণভাবে করেছে। ভীষণভাবে রেস্ট্রিক্টেড করেছে। নাহলে হতো না। হুম, মানে সেটাও হুম। দেখিয়েছে, যেটুকু দেখিয়েছে যে এতটা মানে সিকিউরিটি নিয়ে কাজটা করেছে যাতে করে অন্তত পাস করে যায় রাজ্যসভায়। যাই হোক, সেটা আমি আমি আলোচনা করে দেবো। ঠিক আছে? আমি পুরো ব্যাপারগুলো আলোচনা করবো। কি আর ড্রব্যাক ছিল হরি সেনের সঙ্গে একদম টোটাল ইনকর্পোরেশন অফ হ্যাঁ, হ্যাঁ। কাশ্মীর থেকে
সবকিছু আমি আলোচনা করে দেব। ঠিক আছে, তপশিল চিন্তা ব্যাপারটা করতে হবে না। ধাঁধার মতো তো নয়। না, তপশিল ব্যাপারটা হচ্ছে এক্সটেনশন ফর্ম। মানে আর্টিকেল বা যেগুলো পার্টের মধ্যে লেখা সম্ভব নয়, সেগুলোকে আরো এক্সপ্লেন করে তপশিলে বলা হচ্ছে। যেমন ট্রাইবাল এরিয়া সম্পর্কে আর্টিকেল বলে দিচ্ছে, কিন্তু তার মধ্যে তো বিশেষ কিছু ব্যবস্থা থাকবে, কেন স্যার? ওরাও তো এক্সপ্লেনেশন সেই থাকবে। একই দেশের স্যার। ওরাও তো সেই বলো? একই দেশেরই। স্যার এই যে এদের যে এই যে স্পেশাল পাওয়ার দেওয়া হচ্ছে ট্রাইবাল হুম, এরিয়া গুলোতে, স্যার এরাও তো হুম, সেই একই দেশেরই, একই জায়গাকারই, একই কনস্টিটিউশনেরই। তাহলেও কেন এরা হ্যাঁ। এক্সট্রা পাওয়ার পাচ্ছে? আচ্ছা, তাহলে তুমি একটা কথা বলো, তোমার আজকে তোমার ছেলে সে একটা জায়গায় পরীক্ষা দিতে গেল। আর তোমার ঘরে যে কাজ করে সে তার ছেলেও একটা জায়গায় পরীক্ষা দিতে গেল। সেম কোশ্চেনে দুজনে পরীক্ষা দেওয়া মানে পরীক্ষা হওয়া উচিত তোমার মতে নাকি? হ্যাঁ তো স্যার। কি মনে হচ্ছে? হওয়া উচিত। আচ্ছা, তাহলে তুমি তোমার পরীক্ষার সেন্টার তোমার সাথে, তাহলে সেম কোশ্চেনে ইংলিশে কোশ্চেন থাকবে বা জার্মানিতে কোশ্চেন থাকবে তোমার ছেলের সঙ্গে জার্মানির একজন ছেলের কোশ্চেন, একই কোশ্চেনেই দেওয়া উচিত। জিনিসগুলো বোঝো। কিছু এইসব যে লোকেরা রয়েছে তাদের মধ্যে কি কোনো ডেভেলপমেন্ট হয়েছে? তাদের কি উন্নতি হয়েছে? বা তারা কি সভ্য সমাজের সাথে কম্পিটিশন করেছে? করেনি। তাহলে তুমি একটা রেসে একটা দৌড়ানোর সময় একজন খরা লোক আরেকজন হচ্ছে মানে আমাদের একজন মানে শক্ত সমর্থ লোক, দুজনের মধ্যে কি রেস করানো উচিত কখনো? ব্যাপারটা সেখানে। কি বলছি বুঝতে পারছো? স্যার, কথাটা বোঝো। স্যার কম্পিটিশন সেম লেভেলের দুজনের মধ্যে হতে পারে। তোমার সাথে তুমি দৌড়াবে আজকে উসেন বোল্টের সাথে। দৌড়াও। কোনো অসুবিধা নেই তো নাকি? না তোমাকে মেরি কমের সাথে ফাইট করতে দিই। তুমি জিততে পারবে কোনদিন? না ব্যাপারটা স্যার। বোঝো। কিন্তু তাহলে স্যার কেন? এটার মধ্যেই তো দুজনেই রিজার্ভেশন তো ছিল। মহিলা। স্যার আছেও তো রিজার্ভেশন তো আছেও। এইভাবেই হ্যাঁ, তো চলছে। ব্যাপারটা শুধু রিজার্ভেশনের ব্যাপারটা তো হয়ে যায় না। ট্রাইবাল এরিয়ার সংরক্ষণ দরকার হয়। তারা এখনো পর্যন্ত ট্রাইবাল এরিয়ার লোকেরা সভ্য সমাজের সাথে তো তারা যুক্তই হতে পারেনি। তারা এখনো জঙ্গলের মধ্যে থাকে। তারা এখনো বিল্ডিং সম্পর্কে তাদের আইডিয়া নেই। তো তাদের জায়গা তুমি যদি দখল করে নাও, তাহলে তারা তাদের কালচার রাখতে পারবে? তাহলে ট্রাইবাল এরিয়া গুলোকে প্রোটেক্ট করার জন্য তাদেরকে বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া হচ্ছে। তারা ধীরে, ধীরে যাতে উন্নতি করতে পারে। ব্যাপারটা বলছো। আজকে আমাদের সোসাইটি আজকে যদি প্রত্যেককে বলা হয় যে আমরা টোটালি ওয়েস্টার্ন কালচার এখানে দিয়ে দেওয়া হবে। একটা গ্রামের মধ্যে। তুমি একটা গ্রামের মধ্যে গিয়ে বলো ওয়েস্টার্ন কালচার যে লিভ ইন হয়ে থাকবে। তাহলে বলবে কেন তারা বুঝবে না? আরে তারা কি থোড়ি বুঝবে? কারণ তাদের সময় আর তোমাদের সময়ের মধ্যে তো পার্থক্য আছে। তোমাকে একটা টাইম ট্রাভেল করে একটা 1800 পানিপথের যুদ্ধের সময় তোমাকে রেখে দেওয়া হলো। সেখানে তুমি মোবাইল ফোন দিয়ে কাউকে ফোন করছো। বাবার হাঁ করে তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে। বাবর ইব্রাহিম লোধি। ব্যাপারটা বোঝো। তারা কোন জায়গায় আছে, তুমি কোন জায়গায় আছো, কোন জেনারেশন এ আছো। কম্পিটিশন কি হতে পারে? বুঝতে পারছো কি বলতে চাইছি? স্যার বুঝতে পারছি। কিন্তু স্যার সেই তো গিয়ে ব্যাপারটা সেই ঐরকমই স্যার। এই যে এতদিন ধরে স্বাধীনতা হয়ে গেল, স্বাধীনতার পরও এই জায়গাগুলো সেই ল্যাকিং তো ল্যাকিংই আছে। আর তার ফলে যেটা হচ্ছে রিজার্ভেশন এর মতোই চলতে থাকছে এবং তার ফলেও হচ্ছে গিয়ে সেই সমস্যা মানে যেটা সেরকমই রয়েছে। মানে এই যে আপনি বললেন না পরীক্ষার কথাটা, স্যার পরীক্ষা তো মাপকাঠি একটাই হওয়া উচিত। তাতে এবার যে কোয়ালিফাই করবে সে চাকরি পাবে, যে পারবে না সে পারবে না। কিন্তু কাউকে যদি অ্যাডভান্টেজ দিয়ে এগিয়ে দেওয়া হয়, গিয়ে তুমি করো, তাহলে আরেকজন তো কোনো কালেই পারবে না স্যার। মানে কেন জায়গাটা সেই পারবে না? এটা তো ভুল কথা বলছো। তুমি বলো না তোমার সাপোজ ধরো আমি একটা কথা বলছি। ১০০ টা সিটে পরীক্ষা হচ্ছে। রিজার্ভেশন এর জন্য ৩০ টা সিট দিয়ে দেওয়া হলো। বা তোমার কথায় ৪০ টাই দিয়ে দেওয়া হলো। ৬০ টা এখানে জেনারেল এর জন্য রাখা হলো। ঠিক আছে? তো তুমি ভাবো না ৬০ টাই পরীক্ষা হচ্ছে। তুমি কেন এই ৩০ টার দিকে নজর দিচ্ছ? ব্যাপারটা বোঝো। আচ্ছা, যখন তোমার ওই ৩০ এখানে টাতে যখন থেকে কেউ এসে ৬০ টার একটা সিট নিয়ে নেয় তখন কষ্ট হয়। হ্যাঁ, ব্যাপারটা সেখানে। তোমার তখন কষ্ট হয়। রিজার্ভেশন এবার ৬০ টা রিজার্ভেশন তো একদমই 50% ঠিক পর্যন্ত স্যার। 49, 51 তুমি কেন এই দিকে নজর দিচ্ছ? এই দিকের সমাজের upliftment এর তো দরকার আছে। নাহলে সমাজের মধ্যে তারা কি করে থাকবে? ওরা আজকে রিজার্ভেশন এরও প্রয়োজনীয়তা অবশ্যই আছে। তুমি বলো না যে আজকে আপার যেকোনো পোস্টে কজন হচ্ছে জেনারেল কাস্টের লোক আছে আর কজন রিজার্ভেশন বা থেকে গেছে। বেশি রিজার্ভেশন দেখবে ক্লারিক্যাল গ্রেডের লোকের মধ্যেই আছে। একদম হায়ার পোস্ট পর্যন্ত তুমি বলো না ইউনিভার্সিটিতে বা যা যেখানে হওয়ার তোমার হয়ে হচ্ছে গেছে স্যার। লাস্ট ১০ বছরে কোনো আপার ক্লাসের লোক কোনো আপার জায়গায় যায়নি। লাস্ট ১০ থেকে ১১ বছরে। কোনো আপার ক্লাসের লোক কোনো আপার পজিশন এ যায়নি স্যার।
এটাও খুব সত্যি। দেখো তুমি দেখো, আচ্ছা যাই হোক, সে বললে এখন সারা রাত চলতে থাকবে। এটা ঠিক যে আছে, আপনার মতো কথা যে সবকিছু সবসময় সব জায়গায় বলা যায় না। ঠিক সেই রকমই কথাটা আছে। ব্যাপারটা সেরকম আছে। যাই হোক, তো আচ্ছা, হ্যাঁ, সপ্তম তফসিলের মধ্যে রয়েছে আমাদের ওই যে কেন্দ্রীয় তালিকা, কেন্দ্র, রাজ্য আর যুগ্ম তালিকার, ঠিক আছে? সেগুলো সম্পর্কে আরো প্রপার সেখানে দেখো তালিকা দিয়েই ছেড়েছে। এখানে সেই তালিকার আরো এক্সপ্লেনেশন করা হয়েছে 7 শিডিউলের মধ্যে। ঠিক আছে? এরপর আমাদের অষ্টম শিডিউল, 8 শিডিউলের মধ্যে কোন জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে? অষ্টম 8 শিডিউল, অষ্টম শিডিউলে রয়েছে যে আমাদের ভাষা, সংবিধানের যে ভাষা, ঠিক আছে? সংবিধানের যে ভাষা সংক্রান্ত রয়েছে। সংবিধানের ভাষা। যে কোন ভাষায় কথা বলতে পারো, পার্লামেন্টে কোন ভাষা চলবে, ঠিক আছে? আগে ১৪ টা ছিল, এখন ২২ টা হয়েছে। কোন ভাষায় তুমি করতে পারো, সেই সংক্রান্ত 9th শিডিউলের মধ্যে রয়েছে। এরপর দেখো, সরি, অষ্টম শিডিউল, 8 শিডিউলের মধ্যে রয়েছে। 9th শিডিউলের মধ্যে কি রয়েছে? এটা রয়েছে ভূমি সংস্কার। দেখো ৮ টা পর্যন্ত আগে ছিল। এবার যখন ভূমি সংস্কার ও জমিদার প্রথার বিলোপ, যেটা ১৯৫১ সালে হয়েছিল প্রথম ভূমি সংস্কার আইন, ঠিক আছে? জমিদার প্রথার বিলোপ। এটা দেখো নবম শিডিউল পরে এড করা হয়েছিল। এটা আমরা প্রত্যেকেই জানি। যে নবম শিডিউল, এখানে ভূমি সংস্কার এর মাধ্যমে ল্যান্ড রিফর্ম করা হয়। সেগুলো আমরা সম্পর্কে আমরা এগুলো দেখেছি, ডিসকাস করেছি। এবার দেখো দশম শিডিউল, 10 শিডিউল। এটা কি ছিল? দশম শিডিউলে ছিল দলত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফ্লেকশন ল। রাজীব গান্ধীর সময় দলত্যাগ বিরোধী আইন, মানে আইন বলো বা বিধান বলো, যে কার দলত্যাগ বিরোধ, যদি কেউ যদি আহ, মানে মিনিস্টার থাকা অবস্থায় চলে যায়। এটা ১৯৮৫ সালে, 1985-এ ১৯৮৫ সালে যে ব্যাপারটা হয়েছিল, সেই সংক্রান্ত ব্যাপার, অ্যান্টি ডিফ্লেকশন ল, 1985, এটা সম্পর্কে হলো। তারপর আমাদের হচ্ছে একাদশ, মানে 11 শিডিউল আর 12 শিডিউল, একাদশ আর দ্বাদশ, ১২টাই আমাদের বর্তমানে রয়েছে। একাদশ আর দ্বাদশ এটা একসাথেই হয়েছে। একাদশে রয়েছে পঞ্চায়েতের ক্ষমতা, পঞ্চায়েতি রাজ সেখানে হয়ে গেছে, এখানে পঞ্চায়েতের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। আর এখানে কি কার সম্পর্কে বলা হয়েছে? এখানে হচ্ছে নগরপালিকার ক্ষমতা সম্পর্কে, মিউনিসিপ্যালিটি বা নগরপালিকার ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। এগুলো সব ১৯৯২ সালে, 1992-তে যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, ১৯৯২-তে এগুলো হয়েছিল। এটা ৭৩, 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, আর এটা 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে আমরা পরে আলোচনা করব। এই হচ্ছে ব্যাপার। বলো, ক্লিয়ার হলে বলবে। বলো, ক্লিয়ার প্রত্যেকে? এই হচ্ছে আমাদের পুরোপুরি আজকের সূচিপত্র, যে বাবু আমাদের এইসব কিছু পড়তে হবে। স্যার ফার্স্ট ৩টে পেজে একটু দেখাবেন? প্রথমে ছিলাম না। ফার্স্ট ৩টে পেজ বাবা, মাঝখানটা একটু হওয়ার জন্য প্রথম পেজগুলো না সেভ হয়নি। হ্যাঁ, রেকর্ডিংটা আছে, রেকর্ডিংটা দিয়ে দেবো, দেখে নেবে। কারণ প্রথম এগুলো যখন পার্টগুলো পড়াচ্ছিলাম প্রথমটা, কিছু একটা সমস্যার জন্য উড়ে চলে গেছে, সেভ হয়নি ওটা। হ্যাঁ, আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, প্রথমটা একটু দেখে নেবে। ওকে। আচ্ছা, কেউ কি প্রথম পেজগুলো স্ক্রিনশট নিয়েছিলে? কারো কাছে কি স্ক্রিনশট আছে প্রথম পেজগুলোর? অনেকে নাও তো। আচ্ছা, কেউ নাও। দেখে নেব, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর যদি আমি দেখছি, যদি রেকর্ডিং করার পরে যদি হয়, আমি স্ক্রিনশট গুলো করে না হয় পাঠিয়ে দেবো, দেখছি। যদি পাই আমি সেখান থেকে করে দেবো, নাহলে রেকর্ডিং এ তো পোর্টালটা দিয়ে দেবো। ওকে স্যার। আচ্ছা, তাহলে নেক্সট দিন এটা পড়ে রাখবে, তাহলে এটা একটু দেখে রাখবে। পরের দিন আমি আলোচনা করব সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে, ফিচার, সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো, এবং সেই বৈশিষ্ট্যগুলো কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে, সেই সংক্রান্তে আলোচনা করব। মানে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম কথার অর্থ কি জানবো আমরা। তারপর তারপর আমরা জানবো যে ইন্ডিয়াকে কেন ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে, কেন ফেডারেশন বলা হয়নি, সেটা সম্পর্কে জানবো।
ভারতের যে প্রিয়াম্বেলের মধ্যে আমাদের যে সোশ্যালিস্ট কথাটা বলা হয়েছে তার মানে কি? এইসব সংবিধানের যে বিভিন্ন বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করব। সেগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? তারপরে আমরা আলোচনা করব যে এই সংবিধান মানে তৈরির পিছনে গণপরিষদের কি ভূমিকা ছিল, সেগুলো তারপরে আমরা ডিসকাস করব। ওকে? এটা জাস্ট পড়ে রাখবে, একটু জিনিসটা সম্পর্কে দেখে রাখবে। আমি পরের দিন ১ম এ কিছু এমসিকিউ আলোচনা করব। যেগুলো পড়ালাম। ১ম এর কথা, তারপরে এই যে মৌলিক অধিকার যে কোন পার্টে কি রয়েছে, সেগুলো সংক্রান্তে ছোট্ট আমি কিছু ১০ টা ১৫ টা এমসিকিউ কিছু আলোচনা ডিসকাস করব। তোমরা একটু পড়ে রাখবে। তাহলে এমসিকিউ করালে তোমাদের একটু ভাল লাগবে যে না আমরা পড়েছি। ঠিক আছে? সেটা আমি ক্লাসের মধ্যেই ডিসকাস করব। তারপর আমরা বাকি বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ডিসকাস করব। ওকে? হ্যাঁ, ঠিক আছে। চলো তাহলে আজকে এতটাই।